চাইলে বিভিন্ন জেলায় পড়া পসিবল। হ্যাঁ, এরকম বাংলাদেশে অনেকগুলো চ্যাপ্টার আছে, প্রথমে ঢাকা, দেন সিলেট হয়ে এটা বন্ধ হয়ে যায়, তারপরে চট্টগ্রাম হয়, পরে আবার সিলেট আসে। তো ওয়ার্ডপ্রেসের এই মিটআপগুলো হয় ওয়ার্ডপ্রেসকে ছড়িয়ে দেওয়ার জন্য পুরো ওয়ার্ল্ডে। এখন ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা ইউজুয়ালি নানাবিধ কারণে ব্যবহার করি। কেউ ওয়েবসাইট বানানোর জন্য ব্যবহার করে, কেউ ব্লগ বানানোর জন্য ব্যবহার করে, তারপর আবার কেউ ধরেন ই-কমার্স বানানোর জন্য ব্যবহার করে। তার মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস যদিও একটা সিএমএস, যদিও একটা এরকম একটা সফটওয়্যার ওয়েব অ্যাপ্লিকেশন, তো এটাকে ব্যবহারকারী তো ডাইভার্স। এটা মানে কেউ হয়তো ব্লগার, অথার, কেউ হচ্ছে ব্যবসায়ী, কেউ আমাদের অনেক ওইগুলোর জন্য সার্ভ করে, এরকম। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই মিটআপগুলোতে যে কেউ আসতে পারে, যেহেতু যে কেউ এটা থেকে বেনিফিট নিতে পারে, যার প্রফেশনালি বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করতে পারে। তো এটার মানে এই না যে আমরা ওয়ার্ডপ্রেসের কাজ জানলেই শুধু এখানে অ্যাটেন্ড করতে পারবো। যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে চায়, যে ক্যারিয়ার সম্পর্কে জানতে চায়, সারাক্ষণ তার ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বললে হবে না, যেহেতু ওয়ার্ডপ্রেসের সাথে অনেক কিছু কানেক্টেড, তাহলে ক্যারিয়ার রিলেটেড অনেক বিষয় আসলে চলে আসবে। যেমন আজকে আমাদের সেশনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোম্পানি যারা প্রোডাক্ট বানায় তাদের, অথবা নট নেসেসারিলি প্রোডাক্ট, যাদের সার্ভিস ওরিয়েন্টেড কিছু আছে, কোনো একটা প্রবলেম সলভ করে, তাদের একটা সাপোর্ট টিম থাকে। ওই সাপোর্ট টিমে কিভাবে ক্যারিয়ার করা যায়, অথবা যারা সাপোর্ট ইঞ্জিনিয়ার হয় তারা আসলে তাদের ক্যারিয়ারটা কিভাবে প্ল্যান করে, কিভাবে সামনের দিকে আগাবে, এই বিষয়গুলো। তার মানে হচ্ছে এটা যে অলরেডি জানে বলে গুড, যে জানে না তার জন্য এটা একটা বড় একটা গোল্ড মাইন অপরচুনিটি হতে পারে। এরকম আপনি জানলেও আসতে পারেন, এখানে না জানলেও আসতে পারেন, নানা সময় নানা রকম আমাদের টপিক হয়। একটু ওয়ার্ডপ্রেস সম্পর্কে বলতে হয়। ওয়ার্ডপ্রেসের এই মিটারগুলো ওয়ার্ডপ্রেস সেন্ট্রাল থেকে রিকগনাইজ, এগুলো আমাদের কিছু ডেকোরাম মেইনটেইন করে করতে হয়। ইউজুয়ালি এই প্রোগ্রামগুলো সম্পূর্ণ ফ্রি টু অ্যাটেন্ড হয়, অর্থাৎ আমরা বিনামূল্যে অ্যাটেন্ড করতে পারি। আজকে যেমন আমাদের ভেন্যু স্পন্সর আছে এবং ফুড স্পন্সর আছে। রিফ্রেশমেন্ট স্পন্সর মানে হচ্ছে ফুড অর সামথিং আদার থিং, যেটা আমরা রিফ্রেশ করে। হ্যাঁ, তো আজকের ইভেন্টে আমাদের এরকম ভেন্যু এবং ফুড দুটারই স্পন্সর আছে, যার ফলে এটা টোটালি ফ্রি। ইউজুয়ালি ইভেন্ট অ্যাটেন্ড করা ফ্রি, আপনি ইভেন্ট অ্যাটেন্ড ফ্রিতে করতে পারবেন। তবে আমরা কখনো কখনো রেস্টুরেন্টে যখন করি, কারণ সবসময় তো ভেন্যু অ্যাভেলেবিলিটি হয় না, কারণ খোলার ডেট থাকতে পারে, কারো অফিসে ছোট হতে পারে, কারো অফিসে ইউজুয়ালি সাইজিং এর কারণে আমাদের রেস্টুরেন্টে যখন প্রোগ্রাম করতে হয় তখন ওখানে আমরা ইজি ইউজ মেথডে যাই। অনেক সময় আমরা স্পন্সর পেলে স্পন্সর করি, ঠিক আছে। এই হচ্ছে একটা ইয়ে দিলাম। এবং এই প্রোগ্রাম নট নেসেসারিলি এই যে আমরা যারা অর্গানাইজার তারাই যে মানে এটাকে উদ্যোগ নিতে পারবো বিষয়টা এমন নয়। এখানে দেখা গেল যে ওই ভাইটা খাগড়াছড়ি থেকে আসছেন, উনি এখন চাচ্ছেন খাগড়াছড়িতে একটা মিটআপ করবেন। হ্যাঁ, এখন যেহেতু খাগড়াছড়িতে মিটআপ করার কিছু ডেকোরাম আছে, যে অ্যাপ্রুভাল পাওয়ার কিছু বিষয় আসলে থাকে। হ্যাঁ, তো সবগুলো সব জায়গায় তো চ্যাপ্টার দেবে না, চিটার মধ্যে আরো 5টা চ্যাপ্টার দেয়, তাহলে জর্নালিজম হয়ে যাবে না, এটা বিষয় আছে। এখন উনি চাচ্ছেন যে ওখানে একটা মিটআপ করবেন, তো উনি করতে পারবেন। নট নেসেসারিলি আমরা সেখানে খবরদারি করতে হবে অথবা আমাদেরকেই লাগবে, বিষয়টা এমন না। উনি যেটা করবেন, উনি যদি এটা অফিসিয়াল স্ট্যান্ডে করতে চান, এই যে আমরা যে কথা বললাম এগুলা এইভাবে, আর কিছু না, জটিল কিছু না। ওয়ার্ডপ্রেসে ফ্রিতে আপনি সব প্রোভাইড করবেন, কোনো ব্র্যান্ডিং করা যাবে না। মানে স্পন্সরদেরকে ধরেন 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য তাদের আমরা পিচ করতে দেব, এই বিষয়গুলো ওয়ার্ডপ্রেসে নাই সিস্টেমে। আপনি সর্বোচ্চ থ্যাঙ্ক দিতে পারেন আর টোকেন অফ মোমেন্টও দিতে পারেন, এতটুকু। হ্যাঁ, তো এতটুকু ঠিক থাকলে আপনি যে কেউ করতে পারেন। এখন ধরেন উনি বললেন আমি একটা মিটআপ করবো খাগড়াছড়িতে, ওটা কেন বলছি, আপনারাও চাইলে উদ্যোগ নিতে পারেন। দেন উনি আমাদের যারা অর্গানাইজার আছে, আপনারা meetup.com থেকে সবাই রেজিস্ট্রেশন করে আসছেন, এখানে এখানে টিম আছে, অর্গানাইজার, কো-অর্গানাইজার। তো বাই ডিফল্ট অর্গানাইজার হচ্ছে মানে সুপার অ্যাডমিন, সেটা ওয়ার্ডপ্রেস ইটসেলফ হয়, মানে ওয়ার্ডপ্রেসের যারা অফিশিয়াল আছে তারাই সেটা কন্ট্রোল করতে পারে। আর কো-অর্গানাইজার হচ্ছে অ্যাডমিন, সুপার অ্যাডমিন, অ্যাডমিন। সুপার অ্যাডমিন অ্যাডমিনকে বের করে দিতে পারে, অ্যাডমিন সুপার অ্যাডমিনকে বের করতে পারে না, কিন্তু ক্ষমতা পাইছে। তো আপনারা তখন কো-অর্গানাইজারকে অ্যাপ্রোচ করবেন যে আমি একটা মিটআপ করতে চাই, তো তারা আপনাকে সেখানে হোস্ট করে দিবেন। হোস্ট করে দেওয়ার পরে এবার আপনি ফুল ক্ষমতা পাবেন ওই মিটআপ। এবার আসেন, অ্যাডমিন তো সব করতে পারে, আপনি ওই মিটআপ কেন্দ্রিক সব করতে পারবেন। ওই মিটআপকে এডিট করা, লোকেশন চেঞ্জ করা এবং এভরিথিং, সবার সাথে কন্ট্যাক্ট করা, বুঝতে পারছি। তো আপনারা এইভাবে আগায় আসবেন, নট নেসেসারিলি শুধু আমরা করবো, তাহলে আমরা এই মুভমেন্টটাকে সামনে আগায় নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এবং ওয়ার্ডপ্রেসটা আরো বেশি বেশি প্রচলিত হয়ে যাবে, জনপ্রিয় হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বললাম। আজকের মিটআপটা আমি এখন হ্যান্ড ওভার করবো আমাদের আজকের সেশন যিনি নেবেন তার কাছে। আমাদের সাথে আজকে আছে রাফি আল নওয়াজ শরীফ। আজকে আমাদের সেশন হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমার সাপোর্ট 1-to-1 বা 101। এটা হচ্ছে বিল্ডিং এ ক্যারিয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি, অর্থাৎ একজন সাপোর্ট
কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার, হ্যাপিনেস ইঞ্জিনিয়ার, নানা নামে এটাকে আমরা চিনি। এই হিসেবে আপনি ক্যারিয়ার করতে হলে আপনার কি কি করা উচিত, কি কি জানা উচিত, কিছু যদি না জানেন কিভাবে সেটা আগাবেন, সেটা উনি আপনাদের সাথে ব্যাখ্যা করবেন। তিনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন, স্পেশালি যেগুলো স্বনামধন্য কোম্পানি বাংলাদেশের মধ্যে আছে উইডিএফস, ওয়ান অফ দ্য মাল্টি-মিলিয়ন ডলার কোম্পানি অফ বাংলাদেশ। এছাড়া সরাসরি অটোমেটিক, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যেই মাদার কোম্পানি, সেটারই একটা ওয়ার্ডপ্রেস কিছু ওপেন সোর্স, তবে কন্ট্রোল করা হয় সেখান থেকে। ওয়ার্ডপ্রেস ওদের একটা কমার্শিয়াল ইনিশিয়েটিভ আছে wordpress.com, তো সেখানে সে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। তো সেটা অ্যাকচুয়ালি বিলিয়ন ডলার কোম্পানি। সো এছাড়াও তিনি আরো অনেকগুলো কোম্পানিতে কাজ করেছেন, ফ্রিল্যান্সিং করেছেন। তো এই বিষয়ে চট্টগ্রামের ছেলে হিসেবে এর থেকে ভালো কোনো একটা রিসোর্স পারসন মনে হয় না আছে। আমরা ইনশাআল্লাহ ইন্ট্রোডিউস করছি তাকে, এবং হোপফুলি আমরা সবাই তার কাছ থেকে কিছু জানতে পারবো। ওনার সেশন উনি যে স্টাইলে নেবেন, ওনার আপ টু হিম, উনি ইন্টারেক্টিভ ওয়েতে নিতে পারেন, অথবা উনি আপনাদেরকে জানাবেন। এরপর হয়তো উনি লাস্টে কিউএনএ কোশ্চেন অ্যান্সার নিতে পারেন। তো উনি যেভাবে নেবেন আপনারা আপনাদের প্রশ্ন পরবর্তীতে করতে পারবেন। সো প্লিজ ওয়েলকাম রাফিয়ান নাওয়াজ শরীফ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমার আসলে এই ধরনের মিটআপে এই প্রথম, যদিও ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রির সাথে অনেকদিন ধরেই জড়িত প্রফেশনালি, কিন্তু মিটআপগুলোতে যে লোকাল যে মিটআপগুলো হয়, এই মিটআপগুলোতে আসলে সুযোগ ছিল জয়েন করার, কিন্তু জয়েন করব করে আসলে জয়েন করা হয়নি। আর আমি আমার সম্পর্কে একটু বলি। আমি আমার এই ইন্ডাস্ট্রিতে, আইটি ইন্ডাস্ট্রিতে, ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে আমি আমার ক্যারিয়ার শুরু করি 2012-তে। প্রথমে আমি ফ্রিল্যান্সিং করতাম ওয়েব ডেভেলপার হিসাবে। তৎকালীন যে ওডেস্ক ছিল, পরবর্তীতে তো ওডেস্কার ইভেন্ট মার্চ হয়ে আপওয়ার্ক হয়। তো 2012-2015 পর্যন্ত আমি আপওয়ার্কে বা ওডেস্কে ওখানে আপনার ফ্রিল্যান্সিং করতাম। দেন হচ্ছে আপনার এরপর আমাদের একটা মার্কেট প্লেস থেকে একজন ক্লায়েন্টের সাথে, সে হচ্ছে আপনার ইউএসএ ফ্লোরিডার একজন ক্লায়েন্ট ছিল, তার সাথে 2015 থেকে 2020 পর্যন্ত প্রায় 5 বছরের মতন আমরা কন্ট্রাকচুয়াল কাজ করি। তো আমাদের মেইনলি কাজ করেছিলাম পিএইচপি কিছু অ্যাপ্লিকেশন নিয়ে, কিছু ওদের যে ট্রান্সপোর্ট যে ইন্ডাস্ট্রি, সেই ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির জন্য আমরা ই-টিকিটিং সিস্টেম ডেভেলপ করেছিলাম। আমি মেইনলি ফ্রন্ট এন্ডে কাজ করেছিলাম। দেন আমার মনে হয়েছিল যে আমার আসলে একটু ক্যারিয়ার সুইচ করাটা জরুরি। আর একই ক্লায়েন্টের সাথে একটানা 5 বছর কাজ করাটা, ওর সাথে খুবই ফ্রেন্ডলি একটা রিলেশন ছিল, বাট স্টিল আমার কাছে মনে হচ্ছিল ব্যাপারটা আমার জন্য কাইন্ড অফ একটু বোরিং হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমি চিন্তা করি যে আসলে আর কি করা যায়, বা আর টেকনিক্যালি আমি নিজেকে আরো ডেভেলপ করার জন্য, কোড প্রোগ্রামিংয়ে আমার নিজেকে ডেভেলপ করার জন্য প্রথমে প্ল্যান করি এবং জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করি। কিন্তু কিছুদিন পর মনে হচ্ছে যে না, আমি আসলে ওখানে খুব বেশি নিজেকে অ্যাডজাস্ট করতে পারছিলাম না। পরে চিন্তা করলাম যে আমার যেহেতু প্রচুর ক্লায়েন্ট ম্যানেজ করার আমার এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্সটাকে আসলে কিভাবে কাজে লাগানো যায়। তো সেটা চিন্তা করে আমার মাথায় আসলো যে আমি যদি আসলে কাস্টমার সাপোর্টে যদি আমার নিজের ক্যারিয়ার করি, আমার মনে হয় সেটা হয়তো আমার নিজের প্যাশন, নিজের যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, স্কিল, এগুলোর সাথে সম্ভবত অ্যালাইন করবে। তো এটা চিন্তা করে আমি দেন উইডার্সে অ্যাপ্লাই করি ওদের সাপোর্ট ইঞ্জিনিয়ার রোলে। ওদের সাপোর্ট ইঞ্জিনিয়ার রোলে অ্যাপ্লাই করেছিলাম 2020-র মার্চে। দেন ওখানে আমি ডিরেক্টলি দোকান, ওদের যে দোকান মাল্টি ভেন্ডর প্লাগইন আছে, সেই প্লাগইনের সাপোর্ট দিতাম। তো শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডে যতগুলো মাল্টি ভেন্ডর ওয়ার্ডপ্রেস প্লাগইন পাওয়া যায়, আমার মনে হয় এর মধ্যে দোকান হচ্ছে খুবই পপুলার। আমি যদি র্যাঙ্কিং করি, দেখা যাবে যে হয়তো প্রথম 5টা প্লাগইনের মধ্যে থাকবে মাল্টি ভেন্ডর প্লাগইন হিসেবে। দেন উইডার্স থেকে আমি অটোমেটিকে জয়েন করি 2021 অক্টোবরে। আর অটোমেটিকে আমি আমার ক্যারিয়ার কন্টিনিউ করেছিলাম 2024 নভেম্বর পর্যন্ত। এই মুহূর্তে আমি আবার নতুন কোথাও এক্সপ্লোর করছি যে আর কোথায় আমি আমার নিজের স্কিল, নিজের এক্সপিরিয়েন্স এগুলো ইউজ করতে পারি। তো আমার মোটামুটি আজকে আমি যখন মিজান ভাইয়ের সাথে যখন আমি কথা বলছিলাম,
আচ্ছা এখানে একটা ব্যাপার একটু বলে রাখি, আমি আবার ভাইয়ার স্টুডেন্ট, এর মধ্যে পিএইচপি শেখা পারপাসে ভাইয়ের সাথে তখন আমার ভাই যখন চট্টগ্রাম ছিল, ভাই তো এখন ঢাকা চট্টগ্রাম দেখা যায় কি মিস করে থাকে, তো তখন ভাই একটা কোর্স কন্ডাক্ট করেছিল পিএইচপির উপর, প্রফেশনাল পিএইচপি। দেন ওই কোর্স আমি এনরোল করেছিলাম পিএইচপি সম্পর্কে নিজের স্কিল আরো একটু শার্পেন করার জন্য। তো ভাইয়ের সাথে যখন আমার কথা হয় এই সেশনটা নিয়ে, তো তখন আমি চিন্তা করছিলাম যেহেতু আমি নিজেও এর মধ্যে বলা যায় জব হান্ট করছি, তো কিভাবে আসলে কেরিয়ার এখানে স্টার্ট করা যায় বা কেরিয়ার স্টার্ট করার জন্য কি কি প্রয়োজন, তারপর আমি যখন আমার মনে হবে যে হ্যাঁ আমার রিকোয়ার্ড যে স্কিলগুলো সেগুলো আমার মধ্যে চলে আসছে বা সেগুলো আমি অর্জন করছি, দেন আমি নেক্সট স্টেপ কি, আমি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করবো, কিভাবে অ্যাপ্লাই করবো। তো এই মেথডগুলো তখন আমার মাথার মধ্যে কাজ করতেছিল, এবং আমার মনে হচ্ছে যে এই ব্যাপারগুলো যদি আমি নিজে যে ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করতেছি এবং সামনে ইমপ্লিমেন্ট করবো, এগুলো হয়তো অন্যদের সাথে শেয়ার করলে এটা অনেকের জন্য হেল্পফুল হবে। তো ওয়ার্ডপ্রেসের হয়তো ওয়ার্ডপ্রেস নিয়ে বললোই। আচ্ছা এখানে আমাকে একটু কাইন্ডলি এটা আপনারা একটু বলেন যে ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কোনো একটা ইস্যুতে, যে কোনো ইস্যু নিয়ে কোনো ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়া হয়েছে বা কোনো ফোরামে সাপোর্ট দেওয়া হয়েছে, এরকম কি কারো এক্সপেরিয়েন্স আছে? ভাইয়া আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা জিজ্ঞেস করার কারণটা হচ্ছে কারণ আজকে আমরা যে সেশনটা নিয়েছি ওয়ার্ডপ্রেস কাস্টমার সাপোর্ট, তো এই পুরো রোলটা হচ্ছে পুরো ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রি কেন্দ্রিক। তো দেখা যায় যে আমাদের ওয়ার্ডপ্রেস বেস যত কোম্পানি আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট কোম্পানি, প্লাগইন ডেভেলপার্স, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস এজেন্সি, তো ওদের দেখা যায় যে আপনার প্রচুর কাস্টমার আছে এবং কাস্টমাররা যখন ওদের প্রোডাক্টগুলো পারচেজ করতেছে, পারচেজ করার পর স্বাভাবিকভাবে ওদের অনেক সময় দেখা যায় হয়তো ইনস্টলেশনের সময় ওদের হেল্প হতে পারে, হেল্প প্রয়োজন হতে পারে, দেন ওরা প্রোডাক্টটা ইউজ করার সময় হয়তো কোথাও কোনো একটা অন্য কোনো একটা প্লাগইন বা কোনো একটা প্রোডাক্টের সাথে কনফ্লিক্ট হয়েছে, তো এই ধরনের স্কোপগুলোতে দেখা যায় যে ওদের সাপোর্টটা প্রয়োজন হয়। তো সেখানে আসলে আমাদের একটা অপরচুনিটি ক্রিয়েট হয় বিভিন্ন কোম্পানিগুলোতে যে কাস্টমার সাপোর্ট হিসাবে। তো এই ওয়ার্ডপ্রেস কাস্টমার সাপোর্ট এটার এই রোলটাকে এক এক কোম্পানিতে বিভিন্নভাবে ডিফাইন করে, যেমন অটোমেটিকে ওরা হ্যাপিনেস ইঞ্জিনিয়ার হিসাবে এই রোলটাকে ডিফাইন করে। দেন আমি যদি কিংস্টা তারপর ডাব্লিউপি ইঞ্জিন ওদের কথা বলি, ওদের ওখানে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে রোলটাকে ডিফাইন করে, কোথাও হয়তো ওয়ার্ডপ্রেস উইজার্ড, এই ধরনের বিভিন্ন টাইটেলে ডিফাইন করে। আচ্ছা আমি এই পাশে দেওয়ার জন্য আচ্ছা না 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 আমি আচ্ছা আজকে যে ব্যাপারগুলো নিয়ে মেইনলি আমি যেসব ব্যাপারগুলোতে ফোকাস করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা এটা পুরোটা আসতেছে না, আচ্ছা সমস্যা নেই। তো প্রথমে যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার, এই রোলটা অ্যাকচুয়ালি কি, তারপর হচ্ছে আমরা আসলে কেন এই ক্যারিয়ারটা কেন চুজ করব, এরপর হচ্ছে এই ক্যারিয়ার এই রোলটার জন্য আমরা আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য আমাদের কি কি স্কিলস প্রয়োজন হবে এবং আমরা কিভাবে স্টার্ট করব, তারপর হচ্ছে আমরা কোথায় এই পার্টিকুলারলি এই রোলের জন্য আমরা কোথায় বিভিন্ন জবগুলো আমরা পাবো যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো, এরপর হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে এই ক্যারিয়ার এই রোলটার অ্যাকচুয়ালি ফিউচারটা কি, আর এরপর আমি কিছু রিসোর্স শেয়ার করব। আচ্ছা একটু এটা ট্রাই করে এটা ঠিক করা যায় কিনা, এটা যাচ্ছে।
এই ওয়ার্ডপ্রেস কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার বা ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার এই রোলটা আসলে কি? তো এই রোলটা হচ্ছে এখানে এমন একজন পার্সন যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে কোনো প্লাগইন রিলেটেড ইস্যুস, হোস্টিং রিলেটেড ইস্যুস, থিম রিলেটেড ইস্যুস, এই ধরনের ইস্যুসগুলোর সে সাপোর্ট প্রোভাইড করতেছে যারা এন্ড ইউজার তাদেরকে। তো তার যে কি রেসপন্সিবিলিটিসগুলো থাকে এর মধ্যে আমরা বলতে পারি ট্রাবল শুটিং, যে কোনো ধরনের ইস্যুগুলো ট্রাবল শুট করা, সেগুলো ডিবাগ করা। দেন হচ্ছে কিছু প্ল্যাটফর্ম আছে যেমন জেনডেস্ক, তারপর হেল্প স্কাউট, এগুলো হচ্ছে অনেক বড় কিছু প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে দেখা যায় যারা এন্ড ইউজার আছে তাদেরকে ইমেইল অথবা লাইভ চ্যাটের মাধ্যমে সাপোর্টটা প্রোভাইড করা হয়। এরপর হচ্ছে কিছু ফোরাম আছে যেমন wordpress.org ফোরাম, দেন হচ্ছে wordpress.com ফোরাম। এরপর আরো কিছু রেসপন্সিবিলিটিস থাকে, দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে যারা সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছে ওরা কিন্তু একেবারে ওই কোম্পানির আসলে ফ্রন্ট লাইন ওয়ারিয়র। তো ওই কোম্পানির প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে যে কোনো ধরনের ফিডব্যাক, যে কোনো ধরনের ইস্যুস, এই ব্যাপারগুলো দেখা যায় কাস্টমাররা যখন শেয়ার করে ওদের সাথে শেয়ার করে। তো ওই কাস্টমার ফিডব্যাকের উপর বেস করে অনেক সময় দেখা যায় এই রোল স্পেসিফিকলি যারা এই রোলে জব করতেছে ওরা অনেক ক্ষেত্রেই হয়তো ডকুমেন্টেশন নিয়ে কাজ করতেছে, ডকুমেন্টেশন ম্যানেজ করা, দেন FAQ পেজগুলো রেডি করা। এরপর হচ্ছে আরেকটা কি রেসপন্সিবিলিটি হচ্ছে কোলাবোরেটিং উইথ ডেভেলপার্স। তো কোন একটা ইস্যু দেখা যাচ্ছে যে কাস্টমার বললো যে হ্যাঁ আমার তোমাদের এই প্লাগইনটা আমি পারচেজ করছি, এই প্লাগইনে এই প্রবলেমটা হচ্ছে। তো এখন ওই প্লাগইনে যদি ব্যাপারটা এমন হয় সাপোর্ট ইঞ্জিনিয়ার সে যদি ওইটা ট্রাবলশুট করতে গিয়ে ওটা ফাইন্ড আউট করে যে না ইস্যুটা অ্যাকচুয়ালি ওই প্লাগইন থেকেই আসতেছে, সেই ক্ষেত্রে ওইখানে একটা ব্রিজ হিসাবে কাজ করে কাস্টমার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টিমের মধ্যে। তো সে ডেভেলপারের সাথে কোলাবোরেট করে এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গিটহাবে সে বাগ রিপোর্টও ক্রিয়েট করতেছে, দেন আবার কাস্টমারের সাথে ফলো আপ করতেছে যে ওই ইস্যুটা কি ফিক্স হয়েছে কিনা। দেন হচ্ছে educating users through tutorials and webinars. দেখা যাচ্ছে ডকুমেন্টেশন, যেটা অলরেডি আমি বললাম যে ডকুমেন্টেশন ম্যানেজ করা, ডকুমেন্টেশন তৈরি করা, দেন হচ্ছে হয়তো এডুকেশনাল কিছু ট্রেনিং ম্যাটেরিয়াল, সেটা হতে পারে কনটেক্সট, কোনো টেক্সচুয়াল ম্যাটেরিয়াল অথবা হয়তো ভিডিও কন্টেন্ট, এগুলো তৈরি করা। তো ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার এই রোলে অ্যাকচুয়ালি কারা হায়ার করে, কোন কোন কোম্পানিগুলো হায়ার করে? তো যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট কোম্পানিজ যেমন অটোমেটিক, দেন WP ইঞ্জিন, কিনস্টা, এরপর অনেক গোড্যাডি, ইভেন মাইক্রোসফট, গুগল, ওদেরও কিন্তু সাপোর্ট ইঞ্জিনিয়ার। অ্যাকচুয়ালি সাপোর্ট ইঞ্জিনিয়ার ওরা যদি ও বলে না, ওদের রোলটা দেখা যায় কি ওদের টাইটেল থাকে কাস্টমার সাপোর্ট আর কাস্টমার সাপোর্ট স্পেশালিস্ট। যদিও গুগল আর মাইক্রোসফটে সেটা হয়তো ওয়ার্ডপ্রেস স্পেসিফিক না, বাট যে কি আমাদের এখানে আমি যদি বলি যে কি আমাদের একটা মাইন্ডসেট থাকে যারা কাস্টমার সাপোর্ট হিসেবে আমরা জব করি, ওখানে কি যে স্পেকগুলো সেগুলো অ্যাকচুয়ালি সেম, যে ট্রাবল শুট করা, ডিবাগ করা, কাস্টমারদের সাথে লাইভ চ্যাট অথবা ইমেইলে কাস্টমারদেরকে সাপোর্ট দেওয়া, দেন ডেভেলপারদের সাথে কোলাবোরেট করা, এই ব্যাপারগুলো হচ্ছে সব জায়গায় সেম। বাট আমরা আজকে মেইনলি ফোকাস করছি ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে, ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার রোলের জন্য। যেমন হচ্ছে মোস্টলি কোম্পানিজগুলো, এরপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সিজ, অনেক বড় বড় ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সিজ আছে, যেমন হচ্ছে 10up, দেন কোডাবল। এই এজেন্সিগুলো দেখা যায় সাপোর্ট ইঞ্জিনিয়ার হায়ার করায় ওদের হয়তো এজেন্সি ক্লায়েন্ট, দেন ওদের যে এন্ড কাস্টমার আছে তাদেরকে সাপোর্ট প্রোভাইড করার জন্য। আচ্ছা, আমরা এই ওয়ার্ডপ্রেস এখন তো আমি যখন আমার ওয়ার্ডপ্রেসের জার্নি যখন আমি স্টার্ট করতেছি, আমার সামনে প্রচুর রাস্তা আছে। আমি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার হইতে পারি, আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হইতে পারি, আমি ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ডেভেলপার হতে পারি। তো আমি কেন আসলে ওয়ার্ডপ্রেস কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমার রোলটা সিলেক্ট করব? আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রি আসলে কত বড় এই ব্যাপারটা হয়তো আমরা অনেক সময় কিছু মেট্রিক্স দিয়ে আমরা বলি যে around 42%, 43%, টোটাল ওয়েবের 43% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে বিল্ড করা। কিন্তু
এটা জাস্ট একটা নাম্বার 43%, বাট আমরা যদি অ্যাকচুয়ালি চিন্তা করি আসলে আমাদের ধারণারও বাহিরে যে এই ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি কত বড়। যেমন আমি যদি ইউএস এর ম্যাক্সিমাম গভর্নমেন্ট ওয়েবসাইট ইনক্লুডিং নাসার ওয়েবসাইট এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে করা। দেন এরপর ওদের গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে শুরু করে এরপর ওয়ার্ল্ডের আরো অনেক রিনাউন্ড অনেক ব্র্যান্ড আছে যাদের হচ্ছে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে করা। সো এখানে আমি যদি স্পেসিফিকলি ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে আমি ক্যারিয়ার করি এবং আমার যদি এই রোলটা যদি কাস্টমার সাপোর্ট কেন্দ্রিক হয়, সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি এখানে প্রচুর অপরচুনিটিস, এবং আমি যদি রাইট নাও এখনো চিন্তা করি যে আমার এই রোলটাতে আমি অ্যাকচুয়ালি নেক্সট কয় বছর সার্ভাইভ করতে পারবো। আমার এখনো মনে হয় যে নেক্সট 5 to 10 ইয়ার্স এই রোলে অ্যাকচুয়ালি কোনো ধরনের আমার জাস্ট কিছু জায়গা হয়তো অ্যাডজাস্ট করে নিতে হবে, নতুন নতুন টুলস আসবে, সেই টুলসগুলো আমাকে অ্যাডাপ্ট করতে হবে। বাট এখনো আমার মনে হয় না যে এই রোলটা অতি দ্রুত অবসোলেট হয়ে যাবে, এই ধরনের কোনো পসিবিলিটিস এখনো পর্যন্ত নাই। এরপর হচ্ছে রিমোট ওয়ার্ক অপরচুনিটিস অ্যান্ড ফ্রিল্যান্স অপশনস। তো প্রচুর সাইট আছে যেখানে হচ্ছে আমরা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে পারি বা রিমোট জবের যে অপরচুনিটিস গুলো সেগুলো পাওয়া যায়। তো আমি যখন আমার কাস্টমার সাপোর্ট হিসেবে যখন আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি এবং তখন যখন আমি জব সার্চ করতেছিলাম, তো আমার অ্যাকচুয়ালি কখনো স্ট্রাগল করতে হয়নি যে রিমোট জব কাস্টমার সাপোর্ট সেক্টরে ওয়ার্ডপ্রেসের রিমোট জব পাওয়ার জন্য, বা আমার কাছে অ্যাকচুয়ালি এত অপশন ছিল আমি আসলে বুঝতে পারতেছিলাম না আমি অ্যাকচুয়ালি কোন অপশন ছেড়ে কোন অপশনে আমি অ্যাপ্লাই করবো বা কোন কোম্পানিতে অ্যাপ্লাই করবো। তো এখানে অ্যাকচুয়ালি প্রচুর অপশন আছে, ফ্রিল্যান্সিং এর অপশন তো আছেই। দেখা যায় যে হয়তো কোনো একটা ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখা যায় যে আমি যদি 100 জন ক্লায়েন্টের কথা চিন্তা করি এর মধ্যে হয়তো 80% ক্লায়েন্ট হচ্ছে নন টেকনিক্যাল ক্লায়েন্ট থেকে যাদের হয়তো অনগোয়িং একটা সাপোর্টের প্রয়োজন হয়। ওরা হয়তো কোনো একটা থিম অর প্লাগইন পারচেজ করছে, কিন্তু ওই থিম অর প্লাগইন যে পার্টিকুলার সাপোর্টের জন্য সেই সব কোম্পানির সাপোর্ট এসে ওরা অ্যাকচুয়ালি যোগাযোগ করবে। অনেক সময় দেখা যায় যে সেই জায়গাতেও ওরা হয়তো অতটা টেক সার্ভিং থাকে না, যে টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝে না। সেক্ষেত্রে অনেক সময় ফ্রিল্যান্সিং এই সার্ভিসগুলো দেওয়া যায় যে কাস্টমার সাপোর্ট হিসেবে কোনো কিছু পার্টিকুলার ক্লায়েন্টকে এই সার্ভিসগুলো দেওয়া। দেন হচ্ছে এই কাস্টমার সাপোর্টের এই রোল থেকে আমি চাইলে অনেক দিকে যেতে পারি। সেখানে আমি হইতে পারি কোনো একটা পুরো একটা কাস্টমার সাপোর্ট টিমের আমি লিড হতে পারি। দেন আমার যদি খুবই প্যাশন থাকে যে না আমি আসলে আমার আলটিমেট টার্গেট হচ্ছে পুরোপুরি ডেভেলপমেন্টে চলে যাওয়া, দেন এই সেক্টর থেকে ডেভেলপমেন্টে যাওয়াটা আমার জন্য ইজি। কারণটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে, আমার প্রোডাক্টগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, সার্ভিসগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, এখানে কি কি টেক স্টেপগুলো আছে সেগুলো সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে। সো আমি জানি যে আমার নেক্সট স্টেপ কি হবে যদি আমি ডেভেলপার হিসেবে আমার ক্যারিয়ার বিল্ড করতে চাই। দেন হচ্ছে গ্লোবাল ওয়ার্ডপ্রেস কমিউনিটি। তো যেটা বলছিলাম যে ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রি যে এত বিশাল এটা আসলে আমাদের কল্পনার বাইরে, এবং যারা ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন লোকাল কমিউনিটি বলি বা ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই খুবই হেল্পফুল, যে কোনো ধরনের হেল্প হতে পারে। কোনো একটা জবের অ্যাপ্লাই করবে বা কিভাবে অ্যাপ্লাই করবে, যে কোনো ধরনের হেল্পের জন্য ওয়ার্ডপ্রেসের যে রিলেটেড যে গ্রুপগুলো আছে, সেটা হতে পারে ফেসবুকের কোনো গ্রুপ, সেটা হতে পারে টুইটারের কোনো গ্রুপ, সেখানে আপনি জাস্ট প্রশ্ন করে দেখতে পারেন, দেখবেন যে আপনি প্রচুর হেল্প পাবেন। তো এখানে পুরো কমিউনিটি হচ্ছে যে অনেক হেল্পফুল। তো যার কারণে আপনি যদি ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে যদি ক্যারিয়ার করেন এবং স্পেসিফিকলি সাপ্লাই চেইন হিসেবে ক্যারিয়ার করেন, আপনার যে ধরনের রিসোর্সগুলো লাগবে সেগুলো অলরেডি অ্যাভেলেবল। হয়তো আপনি রিসোর্সগুলো পাচ্ছেন না, সেগুলো আপনি পাওয়ার জন্য যে যত ধরনের হেল্প লাগবে সেগুলো আপনি কমিউনিটি থেকে পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন আমাদের এই রোলটার জন্য আমাদের যেসব স্কিলসগুলো লাগবে সেই স্কিলসগুলো কি কি সেগুলো আমরা একটু চেক করে দেখি। তো টেকনিক্যাল স্কিলসগুলোর কথা যদি আমরা বলি, আমাদের অবশ্যই যেহেতু এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে একটা রোল, আমাদের অবশ্যই ওয়ার্ডপ্রেস নিয়ে খুবই বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আমাদের খুবই ক্লিয়ার থাকতে হবে। ওয়ার্ডপ্রেস কোড, দেন হচ্ছে থিম এন্ড প্লাগইন, এগুলো নিয়ে আমাদের বেসিক আইডিয়াটা থাকতে হবে। দেন হচ্ছে HTML CSS নিয়ে এটা আমি যাদের সাথে আমি কথা বলছি, আমার ফ্রেন্ড বা যাদের সাথে কথা হচ্ছে এই কাস্টমার সাপোর্ট রোল নিয়ে, আমি সবসময়
বলেছি যে HTML and CSS আমি আমার ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আমি আমার ক্যারিয়ার করতে চাই বা আমি ডেভেলপার হিসেবে ক্যারিয়ার করতে চাই বা ওয়ার্ডপ্রেসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার করতে চাই HTML CSS হচ্ছে অ্যাকচুয়ালি পুরো বলা যায় যে মাস্ট নিডেড আপনি যখন একটা ওয়েবসাইটে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করতেছেন আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টকে আপনি সাপোর্ট দেওয়ার সময় আপনার ইন্সপেক্ট ব্রাউজারের যে টুলসগুলো আছে ডেভেলপার টুলস ইন্সপেক্ট এলিমেন্ট করে অনেক সময় কোনো একটা ট্রাবল শুট করা লাগতেছে বা আপনি সেটা হয়তো কোনো একটা কোড HTML এর কোথায় কি প্রবলেম হচ্ছে বা কোথাও একটা CSS কোনো একটা ইস্যু হচ্ছে বা জাভাস্ক্রিপ্টের কোনো একটা এরর আসতেছে সেই ব্যাপারগুলো বোঝার জন্য আপনাকে অবশ্যই HTML CSS-টা মাস্ট জানতে হবে জাভাস্ক্রিপ্টের এবং PHP বেসিকটা জানলেই হবে এটা এমন ম্যান্ডেটরি না যে আপনাকে PHP অথবা জাভাস্ক্রিপ্টের মাস্টার লেভেলে যেতে হবে বাট বেসিক লেভেলে নলেজ থাকাটা এই জন্যই জরুরি যখন আপনি একটা ক্লায়েন্টের সাথে বা কোনো একজন এন্ড কাস্টমারের সাথে আপনি কমিউনিকেট করতেছেন ওর ইস্যুটা প্রপারলি বোঝার জন্য আপনার একবারে বেসিক লেভেলে PHP এবং জাভাস্ক্রিপ্টের নলেজটা থাকা জরুরি না হয় আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না আসলে সমস্যাটা কোথায় হচ্ছে তো আপনি যখন বেসিক আপনার PHP কোড জানা আছে আপনার জাভাস্ক্রিপ্ট জানা আছে যেমন কিছু কোম্পানিতে দেখা যায় যে আমরা সাপোর্ট প্রোভাইড করার সময় আমাদের কিছু সাপোর্ট কিছু পলিসি থাকে তো যেগুলোকে আমরা সাপোর্ট স্কোপ বলি কিছু কোম্পানিতে ওরা এনকারেজ করে যে আপনি যখন ক্লায়েন্টকে আপনি সাপোর্ট দিচ্ছেন আপনি হয়তো ক্লায়েন্টের একটা PHP একটা স্নিপেট প্রয়োজন সেটা হয়তো আপনি তাকে 5 মিনিট বা 10 মিনিট আপনার যদি মনে হয় যে 5-10 মিনিটে আপনি ফিল্টার অর হুক ইউজ করে আপনি একটা স্নিপেট লিখে দিতে পারবেন দেন আপনি হেল্প করেন আবার কিছু কোম্পানি আছে ওরা দেখা যায় যে ওদের সাপোর্ট স্কোপে এই ধরনের সাপোর্টগুলো দেয় না বাট আমি যতগুলো কোম্পানি এক্সপ্লোর করেছি যেমন ফর এক্সাম্পল অটোমেটিকে হ্যাপনেস ইঞ্জিনিয়ার হিসেবে যে রোল আছে ওরা আসলে এই ধরনের সাপোর্টগুলো কাস্টমারকে প্রোভাইড করে না আপনি যদি অ্যাজ এ কাস্টমার অটোমেটিক কোনো একটা প্রোডাক্টের জন্য আপনি যদি সাপোর্টের জন্য আপনি রিচ আউট করেন হ্যাপনেস ইঞ্জিনিয়ারদের কাছে ওরা আপনাকে কখনোই PHP অথবা আপনার জাভাস্ক্রিপ্টে কোনো একটা কোড লিখে দিবে বা এই ধরনের যে সাপোর্ট দেওয়া এটা দেয় না বাট অটোমেটিক ছাড়া আমি অটোমেটিক অথবা হয়তো দু একটা কোম্পানি থাকতে পারে যারা এই ধরনের সাপোর্টগুলো দেয় না বাট ম্যাক্সিমাম কোম্পানি আমি দেখেছি যারা এই ধরনের সাপোর্টগুলো প্রোভাইড করে সো আপনার যদি PHP-তে নলেজ না থাকে আপনি এই ধরনের সাপোর্টগুলো আপনি দিতে পারবেন না সো PHP অ্যান্ড জাভাস্ক্রিপ্টের নলেজ থাকলে এটা আপনার প্লাস দেন হচ্ছে আপনার cPanel FTP SSH এগুলো নিয়ে আপনার ফ্যামিলিয়ারিটি থাকতে হবে কারণ হচ্ছে আপনি অনেক সিনারিও তো হতে পারে যে ক্লায়েন্টের আপনার হোস্টিং না হয়তো আপনার অ্যাক্সেস নেওয়া লাগতেছে বা তার জন্য আপনি স্টেজিং সাইট করে সেটা আপনি ট্রাবল শুট করবেন তো স্টেজিং সাইটটা হচ্ছে কি দেখা যায় যে আমরা কোনো একটা ওয়ার্ডপ্রেস সাইটে যখন কোনো একটা প্রবলেম হয় তো আমরা ডিরেক্টলি যে লাইভ যে ওয়েবসাইট সেখানে আমরা ডিরেক্টলি কখনো ট্রাবল শুট করি না আমরা একটা টেস্ট ওয়েবসাইট বা একটা স্টেজিং সাইট ক্রিয়েট করে নিই যেখানে আমরা আমাদের যত ধরনের কনফ্লিক্ট টেস্ট করবা ট্রাবল শুটিং সেগুলো আমরা পারফর্ম করি দেন হচ্ছে ডিবাগিং যে টুলসগুলো আছে সেগুলো নিয়ে আপনার বেসিক আইডিয়া থাকে এটা খুবই ভালো এরপর হচ্ছে ডাটাবেস নিয়ে আপনার আইডিয়া থাকে আর সফট স্কিলগুলো হচ্ছে আপনার অবশ্যই কমিউনিকেশন স্কিলগুলো কাস্টমার সার্ভিস দেওয়ার যে প্যাশন এই জিনিসগুলো থাকা খুব জরুরি আপনি টেকনিক্যালি খুবই সাউন্ড আপনি PHP HTML CSS জাভাস্ক্রিপ্টে আপনি খুবই এক্সপার্ট বাট আপনার হচ্ছে কাউকে হেল্প করার যে আমাদের যে মাইন্ডসেট কাউকে আপনার সাপোর্ট করার যে মাইন্ডসেট সেই ব্যাপারটা নেই তো এই ধরনের মাইন্ডসেটগুলো না থাকলে সেক্ষেত্রে আপনার জন্য এই সেক্টরে অ্যাকচুয়ালি আপনার জব পাওয়াটা অথবা জব করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে স্ট্রং কমিউনিকেশন এবং কাস্টমার সার্ভিস স্কিলটা থাকতে হবে দেন হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এবং অ্যানালিটিক্যাল যে স্কিলগুলো সেগুলো থাকতে হবে একটা সাইটে কোনো একটা প্রবলেম হলো এই ক্ষেত্রে আপনার হয়তো প্রবলেম স্কিল মাইন্ডসেট যখন থাকবে দেন আপনি চিন্তা করবেন অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথা থেকে হয়েছে এই প্রবলেমটা কি কোনো একটা অন্য একটা প্লাগইন সাথে কি PHP বা জাভাস্ক্রিপ্ট কোনো একটা ফাইলের কি কনফ্লিক্ট হচ্ছে কিনা বা এটা কি সার্ভার এন্ডের কোনো ইস্যু কিনা বা এটা কি কোনো ডিভাইস স্পেসিফিক ইস্যুস কিনা এই ব্যাপারগুলো হয় কি যে আপনি আপনার মধ্যে যখন আপনার প্রবলেম সলভিং বা অ্যানালিটিক্যাল আপনার যে স্কিলগুলো থাকবে ওগুলোর মাধ্যমে আপনি এই ব্যাপারগুলো আপনি সলভ করতে পারবেন
দেন হচ্ছে পেশেন্স অ্যান্ড এমপ্যাথি। তো যেহেতু এই সাপোর্ট, কাস্টমার সাপোর্ট এই জবটা হচ্ছে যে কোম্পানি একেবারে ফ্রন্ট লাইনে যারা তাদের জব, ফ্রন্ট লাইন বলতে বলা যায় যে পুরো কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছে। তো স্বাভাবিকভাবে কোনো একটা কোম্পানির হয়তো একটা প্লাগইন অথবা থিমে হতে পারে একটা বাগ আছে এবং কাস্টমারের যত ফ্রাস্ট্রেশন আছে, এই ফ্রাস্ট্রেশন কিন্তু আপনি যদি কাস্টমার সাপোর্ট হিসেবে আপনি সাপোর্ট দিচ্ছেন, আপনার উপরেই আসবে। কারণ সে কিন্তু আপনার কোম্পানির সিইও কে চেনে না, কে ডেভেলপ করছে এই প্লাগইন বা থিম, এই ব্যাপারগুলো জানে না। ওর যত ফ্রাস্ট্রেশন আছে, যত স্ট্রেস আছে, কাস্টমার সাপোর্ট যে সার্ভিস যে প্রোভাইড করতেছে সেটা হতে পারে লাইভ চ্যাট অথবা ইমেলের মাধ্যমে, ওর উপরে সব ফ্রাস্ট্রেশন এবং স্ট্রেসগুলো দেখা যায় যে ক্লায়েন্ট আপনার ইয়া করবে। তো সেক্ষেত্রে যথেষ্ট ধৈর্যের সাথে আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে। আগে অ্যাকচুয়ালি নিজের মধ্যে প্রচুর এমপ্যাথি রাখতে হবে। আপনি যদি জাস্ট এটা চিন্তা করেন যে না এই ইস্যুটা হয়তো কেন হচ্ছে, এই ব্যাপারটা আমার ফাইন্ড আউট করার দরকার নেই, বা এটা আমাদের প্লাগইনের ইস্যু না, আমি ওকে ডিরেক্টলি অন্য কোথাও আমি ডিরেক্ট করে দিচ্ছি যে না তুমি ওই প্লাগইন ডেভেলপারের সাথে কথা করো বা ওইটা করো। বাট আপনি যদি চিন্তা করেন, আপনি ক্লায়েন্টের জায়গায় যদি নিজেকে রেখে একটু চিন্তা করেন, তাহলে আপনি বুঝবেন যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কোন সিচুয়েশনে আছে। তো আপনার মধ্যে ওই এমপ্যাথি থাকতে হবে, এবং আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছেন, আপনি এমন কোনো সেন্টেন্স, এমন কোনো ওয়ার্ডিং ইউজ করা যাবে না যেটাতে ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে ওর তো প্রবলেম সলভ হচ্ছে না, ওইটা ও আরো অ্যাংরি হয়ে যাচ্ছে। সো এখানে হচ্ছে কমিউনিকেশন স্কিলটা খুবই জরুরি, এবং সাথে হচ্ছে এমপ্যাথি থাকতে হবে। এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড মাল্টিটাস্কিং। তো টাইম ম্যানেজমেন্ট এই স্কিলটা অ্যাকচুয়ালি আমি বলবো আসলে খুবই লাইফ টাইম একটা স্কিল, এবং এটাতে অ্যাকচুয়ালি গ্রো করার সুযোগ আমার মনে হয় যে একবারে আমরা যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত এখানে গ্রো করার সুযোগ থাকে। কারণ আমি যতই ট্রাই করি না কেন, বিভিন্ন টুলস দিয়ে অনেক কিছু দিয়ে আমি হয়তো প্রপারলি আমার টাইম ম্যানেজ করা ট্রাই করছি, তারপর দেখা যায় যে কোনো না কোনোভাবে আমি হয়তো স্ট্রাগল করছি। বাট এখানে অলওয়েজ স্কোপ থাকে যে ইমপ্রুভ করার। আর টাইম ম্যানেজমেন্ট কেন জরুরি, ফর এক্সাম্পল আমি দেখা যাচ্ছে যে কোনো একটা ক্লায়েন্ট সে হয়তো তার সাপোর্টের পর একটা রিকোয়েস্ট আসলো, এখন আমি যখন তাকে আমি সাপোর্ট দিচ্ছি, সেটা হতে পারে লাইভ চ্যাট অথবা ইমেলে, আমার ওই টাইম সেন্সটা মাথায় থাকাটা জরুরি যে তার ইস্যুর প্রায়োরিটি অনুযায়ী আমি অ্যাকচুয়ালি কত দ্রুত তাকে সাপোর্ট দিতে পারতেছি। দেন অ্যাট দ্য সেম টাইম আমার হয়তো ইন্টারনাল অনেক ডকুমেন্টেশন চেক করতে হচ্ছে, ইন্টারনালি হয়তো ক্লায়েন্ট আমার কলিগদের সাথে কমিউনিকেট করতে হচ্ছে যে প্রিভিয়াস সেম ইস্যুস অন্য কেউ ফেস করছে কিনা। দেন আমার হয়তো ইন্টারনালি ইঞ্জিনিয়ারিং টিমের সাথে আমার কমিউনিকেট করা লাগছে। তো এইসব জায়গায় হচ্ছে এই টাইম ম্যানেজমেন্টের স্কিল, দেন হচ্ছে মাল্টিটাস্কিং করার যে স্কিলগুলো, এগুলো খুবই হেল্পফুল। আচ্ছা, এরপর where to start, আমরা অ্যাকচুয়ালি কোথা থেকে স্টার্ট করব বা কিভাবে স্টার্ট করব। তো এখন আমাদের যেহেতু পুরো ফোকাসটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে, আমাদের যদি আমি ধরে নিচ্ছি এখানে আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা যারাই আছে, আমাদের ওয়ার্ডপ্রেস আমি ধরে নিচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস রিলেটেড নলেজ হচ্ছে জিরো, সেক্ষেত্রে আমরা আসলে ওয়ার্ডপ্রেসে কিভাবে স্টার্ট করব। আমরা যেটা করতে পারি, wordpress.org তে ওদের যে ডকুমেন্টেশন আছে, বা আমি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলাম, দেন ডাউনলোড করার পরে ওদের যে ডকুমেন্টেশন আছে, ওখানে আমি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব বা কিভাবে আমার লোকাল সার্ভার সেট আপ করবো, এগুলোর জন্য wordpress.org ওদের ডকুমেন্টেশন আছে, প্লাস হচ্ছে WP বেগিনার সহ আরো বেশ কিছু ওয়েবসাইট আছে যারা একেবারে বিগিনার লেভেলে এই ধরনের টিউটোরিয়ালগুলো প্রোভাইড করে থাকে। এরপর ইউটিউবে সার্চ দিলে প্রচুর টিউটোরিয়াল পাওয়া যাবে। এইসব জায়গা থেকে আমি আগে আমার ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টটা আমি আমার লোকাল সাইট অথবা আমার যদি হোস্টিং কেনা থাকে সেখানে আমি সেট আপ করে নিতে পারি। আর হোস্টিং নেওয়া থাকলে সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রচুর হোস্টিং আছে যারা হয়তো ওয়ান ক্লিক ইনস্টলেশন প্রোভাইড করে, আমি জাস্ট এক ক্লিকে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাচ্ছে। তো আমার স্টার্টটা হবে কি, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন আমি পুরো ওয়ার্ডপ্রেসটা এক্সপ্লোর করা, যে ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি কি আছে না আছে, আমার অ্যাকচুয়ালি কোন কোন ব্যাপারগুলো আসলে জানাটা জরুরি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি বলি যেটা হয়তো আমি স্লাইডে অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে আমি যখন আসলে কোনো কিছু শিখি বা কোনো একটা নতুন একটা স্কিল বা কোনো একটা জবে হয়তো একটা জবে অ্যাপ্লাই করবো বা কিছু,
তো এখানে দেখা যায় যে কয়েকটা মেথড আছে, যেমন ফর এক্সাম্পল আমি অ্যাকচুয়ালি জব হান্টিং এর ব্যাপারটা দিয়ে আমার মনে হয় এক্সাম্পল দিলে সবচেয়ে ভালো হয়। তো ফর এক্সাম্পল আমি কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে আমি অ্যাপ্লাই করবো কাস্টমার সাপোর্ট রোলে। এখন আমার অ্যাকচুয়ালি টোটালি মাথায় নেই যে আমার আসলে কি স্কিল জানাটা জরুরি। এখন আমি হয়তো সার্চ করতে পারি যে কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করার জন্য আমার আসলে কি স্কিল জানা জরুরি, এরকম আমি সার্চ করে প্রচুর আর্টিকেল পাওয়া যাবে। বাট আমি অ্যাকচুয়ালি যে মেথডটা ফলো করি, আমি দেখা যায় যেসব কোম্পানিতে দেখা যাচ্ছে এই পার্টিকুলার রোলে হয়তো ওপেন পজিশন আছে, তো ওই ওপেন পজিশনগুলোতে ওরা অ্যাকচুয়ালি কি রিকোয়ারমেন্ট চায় বা ওদের কি স্কিল অ্যাকচুয়ালি প্রয়োজন, সেই স্কিলগুলো দেখা যায় হয়তো আমার নোশন অ্যাপে অথবা আমি নোট থাকলে সেখানে আমি নোট ডাউন করে নিচ্ছি। দেন আমি চিন্তা করি যে এই স্কিলগুলোতে আমার কোন স্কিলগুলো আছে অথবা কোন স্কিলগুলো আমার ডেভেলপ করতে হবে। তো ওইটা হয় কি যে আমাকে মোটামুটি একটা আইডিয়া দেয় যে আমার হ্যাঁ এরকম একটা টাইম ফ্রেম লাগবে আমার এই স্কিলগুলো অ্যাকোয়ার করার জন্য, এবং আমি তারপর হচ্ছে এই পার্টিকুলার জবে আমি অ্যাপ্লাই করতে পারবো। এখন আমি যখন ওয়ার্ডপ্রেস শেখা শুরু করব, আমার ওয়ার্ডপ্রেস যেহেতু অনেক ভাস্ট একটা ইন্ডাস্ট্রি, আমি অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের কি শিখবো আমার খুব স্বাভাবিকভাবে মাথায় আসতে পারে। তো অ্যাজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার, আমার ওয়ার্ডপ্রেস সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমার কাজ হবে কি যে ওয়ার্ডপ্রেসের কোনো একটা প্লাগইন অথবা ওয়ার্ডপ্রেসের তো ওয়ার্ডপ্রেস থিম অথবা প্লাগইনের আমি সাপোর্ট দিচ্ছি। তো আমি যেটা করতে পারি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমি হয়তো সবচেয়ে পপুলার যে প্লাগইন আছে WooCommerce, ই-কমার্স প্লাগইন সবচেয়ে, তো আমি হয়তো WooCommerce ইনস্টল করলাম। WooCommerce ইনস্টল করে দেন আমি WooCommerceটা এক্সপ্লোর করলাম, এবং WooCommerceর যে ফ্রি ফোরাম আছে wordpress.org তে, সেখানে গিয়ে আমি চেক করতে পারি অ্যাকচুয়ালি ক্লায়েন্টরা কি ধরনের প্রবলেমগুলো আসলে ওখানে ফেস করতেছে। দেন ওই প্রবলেমগুলোর উপর বেস করে এর মধ্যে আমি ধরে নিলাম যে আমার HTML CSS এগুলো আমার শেখা হয়ে গেছে, আমার PHP এবং জাভাস্ক্রিপ্টের বেসিক নলেজ আছে, এবং আমার কমিউনিকেশন স্কিলও ভালো। এখন আমি এক্সপ্লোর করতেছি আমার অ্যাকচুয়ালি সাপোর্ট আমি কিভাবে এটা স্টার্ট করব, বা আমার যে সাপোর্ট ক্যারিয়ার এটা কিভাবে স্টার্ট করব। দেন আমি wordpress.com এ যেতে পারি। wordpress.com হচ্ছে সব ইস্যুসগুলো হচ্ছে wordpress.com রিলেটেড। wordpress.com রিলেটেড বলতে ওদের হচ্ছে হোস্টেড যে ইনস্টলেশন থাকে সেটা হচ্ছে wordpress.com। সেখানে আলাদা করে ওরা হয়তো কোনো একটা প্লাগইন ইনস্টল করতেছে, ওখানে কিছু প্যাকেজ আছে wordpress.com এর, একবারে বেসিক যে প্যাকেজ, ওখানে কোনো প্লাগইন অর থিম ইনস্টল করা যায় না। দেন হচ্ছে যে ওদের হয়তো বাকি প্যাকেজগুলো স্টেপ বাই স্টেপ অন্যান্য অপশনগুলো প্রোভাইড করে। তো wordpress.com এ গিয়ে আমি দেখতে পারি যে ওখানে হচ্ছে ক্লায়েন্টরা যে ধরনের ইস্যুসগুলো নিয়ে কোশ্চেন আস্ক করতেছে সব কিছু wordpress.com রিলেটেড। তো wordpress.com নিয়ে যদি আমি আমার আইডিয়া দিতে চাই, আমি wordpress.com আমার একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারি। দেন সেখানে আমি আমার একটা ফ্রি ওয়েবসাইট something.wordpress.com একটা আমি ফ্রি ব্লগ তৈরি করে দেন আমি হচ্ছে wordpress.com এর সাইটগুলো আমি যে ফ্রি সাইটটা করছি সেটা একটু এক্সপ্লোর করে নেওয়া যায়। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে শুরু করে সেটিংসে কি আছে না আছে সেগুলো একটু চেক করে নেওয়া। আর অ্যাট দ্য সেম টাইম আমি wordpress.org থেকে আমি যদি লোকালি অথবা আমি যদি হোস্টিংয়ে আমার কোনো ডোমেইন নেওয়া থাকে, সেক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানে আমি নন হোস্টেড ওয়ার্ডপ্রেসটা আমি ওখানে চেক করে নিলাম, হয়তো WooCommerce ইনস্টল করলাম বা আরও কিছু পপুলার প্লাগইন ইনস্টল করে সেগুলো আমি চেক করে নিলাম। এরপর হচ্ছে আচ্ছা, এখানে লোকাল বাই ফ্লাই টুল, এটা হচ্ছে খুবই ভালো একটা টুল লোকালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এবং টেস্ট করার জন্য। অনেকে জ্যাম ইউজ করে, এটা হচ্ছে যে হয়তো তার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করতেছে, বাট আমি অ্যাকচুয়ালি সাজেস্ট করি বিগিনার হিসেবে ফ্লাই টুল ইনস্টল করাটা অনেক ইজি, ম্যানেজ করাটাও ইজি, এবং খুব সহজেই একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করে ফেলা যায়, রিমুভ করে ফেলা যায়। যে কোনো ধরনের ইস্যু টেস্ট করার জন্য ফ্লাই টুল খুবই ভালো একটা টুল। তারপর যে নিজের যে টেকনিক্যাল স্কিলগুলোর জন্য অলরেডি বলছি যে HTML CSS এবং
বেসিক পিএইচপি জানাটা হচ্ছে খুবই জরুরি। তাহলে হয় কি যে ওয়ার্ডপ্রেস আন্ডার দ্য হুড কিভাবে আসলে কাজ করতেছে এই জিনিসটা নিয়ে আমার খুব ভালো আইডিয়া হয়ে যাবে। এরপর হচ্ছে ট্রাবলশুটিং গুলো প্র্যাকটিস করা। ট্রাবলশুটিং গুলো প্র্যাকটিস করার জন্য আমি কি করতে পারি? হতে পারে আমি হয়তো স্ট্যাক ওভারফ্লো অথবা wordpress.org তে যেটা বললাম যে WooCommerce এর পার্টিকুলার ফোরামে হয়তো আমি দেখতে পারি যে কোনো একটা ক্লায়েন্ট সে হয়তো এমন কোনো একটা কোশ্চেন করছে যে ও কোর্স স্নিপেট নাম কোনো একটা প্লাগইন দিয়ে সে একটা কাস্টম কোড অ্যাড করছে, দেন ওর কোর্স সাইটটা ব্রেক করছে। এখন আমার চিন্তা করতে হতে পারে যে এই কোডের কারণে কি কারণে আসলে সাইটটা ব্রেক করতে পারে। হয়তো আমি সেম কোডটা আমি আমার সাইটে লোকালি ট্রাই করে দেখতে পারি যে কেন ইস্যু হচ্ছে বা কি কারণে ইস্যু হচ্ছে। তো এভাবে আমার আস্তে আস্তে ট্রাবলশুটিং গুলো আমার প্র্যাকটিস করতে হবে। আর ট্রাবলশুটিং মানে সবসময় এমনই না যে সাইট ক্র্যাশ করে ফেলতেছে বা এই ধরনের ইস্যুস। ক্লায়েন্টের প্রচুর কোয়েরিজ থাকে যে প্রোডাক্ট নিয়ে আমরা ওই ধরনের ইস্যুস না, অ্যাকচুয়ালি আমরা ওই ধরনের কোশ্চেনগুলোকে ম্যাক্সিমাম সময় আমরা ট্যাগ করি যে প্রি-সেলস দিয়ে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট অথবা কোনো একটা পার্টিকুলার সার্ভিস, সেগুলো নিয়ে ক্লায়েন্টদের প্রচুর ইস্যুস থাকে। তো আমি যদি কোনো একটা কোম্পানিতে আমি অ্যাপ্লাই করব, আমি ডিসাইড যে হ্যাঁ আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার আগে অবশ্যই এটা হচ্ছে আমি অলওয়েজ এই অ্যাপ্রোচটা ফলো করি যে ওই কোম্পানি সম্পর্কে খুবই ভালো আইডিয়া রাখা। তারা কি প্রোডাক্ট, তাদের কি প্রোডাক্ট আছে, কি সার্ভিস আছে, এই জিনিসগুলো সম্পর্কে খুবই ভালো আইডিয়া রাখা। দেন হচ্ছে ওরা কোম্পানির নাম কিভাবে লিখে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো অনেকেই দেখা যায় যে খুবই ওভারলুক করে যায়, হয়তো সিভি পাঠিয়ে দিচ্ছে কোম্পানির নাম ভুল, বা ওরা কোথাও হয়তো ক্যাপিটাল লেটার ইউজ করতেছে, কোথাও স্মল লেটার ইউজ করতেছে। এই জিনিসগুলো আমরা সময় খেয়াল করি না। বাট এই ছোট ছোট মিস্টেকগুলো অনেক সময় হয় কি যে আমাদের পুরো সিভি অনেক ভালো হওয়ার পরেও দেখা যায় যে হয়তো একেবারে স্ক্রিনিং থেকেই বাদ করে দেয় যে ওর হয়তো একেবারে অ্যাটেনশন টু ডিটেইল যে স্কিলটা সেটাই নাই। তো এই ব্যাপারগুলো থাকাটা আসলে খুবই জরুরি। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ব্যাপার যেটা ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে কন্ট্রিবিউট করা, যে wordpress.org ফোরামে WooCommerce ফ্রি প্লাগইন তো আছেই, দেন আরো অনেক ফ্রি প্লাগইন আছে। যে প্লাগইন নিয়ে আইডিয়া আছে সেই প্লাগইন নিয়ে হয়তো কন্ট্রিবিউট ভলান্টারি কন্ট্রিবিউট করা যেতে পারে, দেন wordpress.com আছে। এরপর ফেসবুকে WordPress এন্ড WooCommerce ওদের পার্টিকুলার গ্রুপ আছে। দেন ওয়ার্ডপ্রেসিয়ানস যে ফেসবুক গ্রুপ আছে, ওখানে অনেক সময় দেখা যায় যে অনেকে বিভিন্ন প্রবলেম নিয়ে হয়তো পোস্ট করতেছে, বা যদি ব্যাপারটা এমন হয় যে কেউ কোনো একটা প্রবলেম নিয়ে পোস্ট করলো বা ওইটার সলিউশন আমার জানা আছে, সেক্ষেত্রে হয়তো আমার যদি ব্যাপারটা এমন হয় যে 4-5 মিনিট আমি টাইম নিয়ে আমি তাকে একটা আনসার দিয়ে দিতে পারি, এই কন্ট্রিবিউশনগুলো অ্যাকচুয়ালি জরুরি। এটা আস্তে আস্তে ওই মাইন্ডসেটটা তৈরি করে যে কাস্টমারকে হেল্প করার যে মাইন্ডসেটটা। দেন হচ্ছে ওয়ার্ক ক্যাম্পগুলোতে অ্যাটেন্ড করা যদি পসিবল হয়, অথবা লোকাল যে মিটআপগুলো হয়, যেমন আমরা আজকে লোকাল মিটআপে আসছি, এই ধরনের লোকাল মিটআপগুলো অ্যারেঞ্জ হলে সেখানে পার্টিসিপেট করা। তাহলে হয় কি যে নলেজ শেয়ারিং, দেন হচ্ছে একটা নেটওয়ার্কিং হচ্ছে, কে কোন সেক্টরে কাজ করতেছে। দেখা যায় কেউ অনেকেই আছে যে আমাদের নিজের কোম্পানির মধ্যে প্রচুর প্লাগইন ডেভেলপার আছে, থিম ডেভেলপার আছে, খুব ভালো ডেভেলপার আছে, বাট আমরা জানি না। তো এই ধরনের নেটওয়ার্কিং গুলো, মিটআপ গুলো যেটা হয় যে একজনের সাথে আরেকজনের পরিচয় বা একটা হচ্ছে পরিচিত হয়, এই ব্যাপারগুলো আসলে অনেক অনেক ক্ষেত্রে হেল্প করে যে জব হান্টিং এর ক্ষেত্রে। দেন হচ্ছে যে এক্সপিরিয়েন্স গেইন করা, যে বিভিন্ন কোম্পানিতে আমি ট্রাই করতে পারি যে ভলান্টিয়ার হিসাবে কাস্টমার সাপোর্ট প্রোভাইড করা। দেন যে ফ্রি যে ফোরামগুলো আছে সেখানে ভলান্টারিলি সার্ভিস দেওয়া। আচ্ছা, এখন আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমার সাপোর্টের জবগুলো আসলে কোথায় পাবো এটা আমরা একটু দেখি। বেসিক্যালি বিভিন্ন কোম্পানিতে রিনোন যতগুলো কোম্পানি আছে, রিনোন যেসব কোম্পানি আছে, তো এখন মাথায় আসতে পারে রিনোন কোম্পানিগুলো আসলে কি। আমি এখানে মাত্র 3টা কোম্পানির নাম বলছি, অথেন্টিক, ইনস্টা, এলিমেন্টর। কিন্তু লিস্ট করে দেখা যাবে যে এখানে 400-500 উপরে কোম্পানির নাম অ্যাড করে দেওয়া যাবে, যে 400-500 উপরে অ্যাকচুয়ালি অ্যাড করা যাবে যারা অ্যাকচুয়ালি খুবই পপুলার। তো আমি যেটা করতে পারি যে হয়তো আমি গুগলে সার্চ করলাম, অথবা চ্যাটজিপিটিকে আস্ক করলাম যে ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে টপ 20 or টপ 25 or টপ 15 কোম্পানিজ কি কি আছে।
দেন একটা লিস্ট আমাকে চ্যাটজিপিটি অথবা ডিপসিকে যদি আমি অ্যাস্ক করি, এটা আমাকে একটা লিস্ট প্রোভাইড করবে, অথবা গুগলে সার্চ করলে সেখানে আমি একটা লিস্ট পেয়ে যাব। দেন ওই কোম্পানিগুলোর কেরিয়ার পেজগুলোতে আমি সার্চ করে দেখতে পারি যে ওরা অ্যাকচুয়ালি কাস্টমার সাপোর্ট পজিশন ওদের ওপেন আছে কিনা, বা ওরা সাপোর্ট ইঞ্জিনিয়ার বা সাপোর্ট ইঞ্জিনিয়ার রোলে ওদের পজিশন ওপেন আছে কিনা, এটা একটা অপশন। তারপর হচ্ছে জব বোর্ডগুলো, উই ওয়ার্ক রিমোটলি গুগলে সার্চ করলে ওদের ওয়েবসাইটটা পাওয়া যাবে। আমি এখানে লিংক দিয়েছিলাম, পরে মাথায় আসলো যে এটা স্লাইডে যদি কারোর সাথে শেয়ার না করি, এখানে অ্যাকচুয়ালি লিংক দিয়ে লাভ নেই। জাস্ট উই ওয়ার্ক রিমোটলি সার্চ করলে গুগলে চলে আসবে, এবং ওখানে কাস্টমার সাপোর্ট দিয়ে সার্চ করলে এই ওয়েবসাইটে গিয়ে কাস্টমার সাপোর্ট রিলেটেড যত ওয়ার্ডপ্রেসের জব আছে সবগুলো ওখানে লিস্ট করে শো করবে। দেন কোডেবল আছে, 10up আছে, এরকম অনেকগুলো কোম্পানি আছে। এরপর হচ্ছে লিঙ্কডিন। আমি আগে লিঙ্কডিনের ব্যাপারে অ্যাকচুয়ালি খুব একটা সিরিয়াস ছিলাম না। আগে মনে হতো যে লিঙ্কডিনে জাস্ট একটা প্রোফাইল করছিলাম। লিঙ্কডিনে অ্যাকচুয়ালি প্রোফাইল করেছিলাম অনেক আগে, 2009 কি 10 সালে, কিন্তু ওইটা কখনোই আসলে ওভাবে নাচার করা হয়নি। আমি ফার্স্ট মনে হয় আমার লিঙ্কডিন প্রোফাইল রেডি করেছিলাম উইজেটসে, যখন আমি অ্যাপ্লাই করি, উইজেটসে অ্যাপ্লাই করার আগে তখন ফার্স্ট মাথায় আসছিল যে না, আমার অ্যাকচুয়ালি লিঙ্কডিন প্রোফাইলটা একটু রেডি করা জরুরি। তো আপনাদের যাদের লিঙ্কডিন প্রোফাইল আছে খুবই ভালো, আর যাদের নেই আমি এটা খুবই রিকমেন্ড করবো যে লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করার জন্য, এবং আপনি যে পার্টিকুলার রোলের জন্য আপনার প্রোফাইলটা রেডি করতেছেন ওই রোলে অ্যাকচুয়ালি যারা আপনার লিঙ্কডিনে আপনার কানেক্টেড যারা আছে, অথবা যারা কানেক্টেড আপনার সাথে নাই, তাদেরকে আপনি হয়তো কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারেন। দেন কানেক্ট হওয়ার পর আপনি তাদের প্রোফাইলগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন, চেক করতে পারেন। দেন ওইটা থেকে আপনি একটা আইডিয়া নিয়ে আপনার প্রোফাইলটা ওভাবে সাজাতে পারেন। দেখা যাচ্ছে যে অনেকে প্রচুর সার্টিফিকেশন অ্যাড করতেছে, প্রচুর স্কিল অ্যাড করতেছে, তো সেগুলো থেকে আপনি একটা আইডিয়া পাবেন যে আপনার অ্যাকচুয়ালি কোন কোন সার্টিফিকেশনগুলো প্রয়োজন, কোন কোন স্কিলগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন যদি আপনি ওয়ার্ডপ্রেস সাপোর্ট কাস্টমার সাপোর্ট হিসেবে আপনি যদি ক্যারিয়ার করতে চান। সেটার উপর বেস করে আপনি ওই স্কিলগুলো আপনি অ্যাকোয়ার করেন। দেন আপনি পার্টিকুলার কোনো একটা কোর্সে এনরোল করে সেটা সার্টিফিকেট নেন। ইউডেমিতে আপনি কোর্স করতে পারতেছেন, কোর্সেরাতে কোর্স করতে পারতেছেন। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে যে স্ল্যাক এন্ড ফেসবুক গ্রুপগুলো আছে, তো যেমন আমি হচ্ছি ওয়ার্ডপ্রেস কমার্স, এগুলোর স্ল্যাকের যে গ্রুপটা ওখানে অ্যাড আছে, এবং ওখানে আমি যেমন কমার্সের পার্টিকুলার কমার্সের জবস একটা চ্যানেল আছে, ওখানে কিন্তু প্রচুর জবস অনেকেই দেখা যায় কি আপনার পোস্ট করে, অনেক কারো একজন ডেভেলপার লাগতেছে, বা কারো একজন সাইট মেইনটেনেন্সের জন্য, বা অনেক সময় হয় কি আমি ইভেন কাস্টমার সাপোর্ট রিলেটেড জব পোস্টও আমি করতে দেখছি ওই জব চ্যানেলে। তো যারা এখন পর্যন্ত স্ল্যাকে ওয়ার্ডপ্রেস অথবা কমার্সের স্ল্যাকে জয়েন করেনি, তারা আমি সাজেস্ট করবো জয়েন হওয়ার জন্য। এবং ফেসবুক গ্রুপগুলোতে পপুলার যে লোকাল যে গ্রুপগুলো আছে প্লাস ইন্টারন্যাশনাল, কারণ আমরা তো অ্যাকচুয়ালি চিন্তাগুলো আমরা লোকালি করি না, আমাদের চিন্তা হচ্ছে পুরো ইন্টারন্যাশনালি, আমাদের সার্ভিসটাও আমরা দিচ্ছি ইন্টারন্যাশনালি। সো সেক্ষেত্রে আমরা যখন আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করবো, আমাদের চিন্তা ভাবনাটা হবে পুরো যে ওয়ার্ল্ডকে আমরা কভার করতেছি। কিন্তু লোকালগুলো আমাদের কেন জরুরি, আমাদের নেটওয়ার্কিং থেকে শুরু করে, কারণ আমাদের যেমন আমি আজকে এসে এখন একটা সেশন নিচ্ছি, তো আপনি যখন জানবেন যে আপনার পরিচিত একজন আছে, সে কোনো একটা পার্টিকুলার স্কিলে সে হয়তো এক্সপার্ট, সে হতে পারে পিএইচপিতে এক্সপার্ট, সে হতে পারে জাভাস্ক্রিপ্টে এক্সপার্ট, আপনার মনে হচ্ছে যে না, জাভাস্ক্রিপ্টে একটা সেশন নিলে হয়তো আমার জন্য এই ক্যারিয়ার বা এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করা আমার জন্য আরো সহজ হয়ে যাবে। হয়তো তার সাথে আপনি কথা বলতেছেন বা তাকে আপনি এনকারেজ করতেছেন কোনো একটা সেশন নেওয়ার জন্য, যেটা অ্যাকচুয়ালি পুরো কমিউনিটিকে হেল্প করবে। তো এইসব সব আরো অনেক কাজের জন্য আপনার লোকাল কমিউনিটি খুবই জরুরি। দেন যেটা আগেও বলেছিলাম যে আপনার ওয়ার্ডপ্রেসের যে মিটআপগুলো এবং ওয়ার্ড ক্যাফে যদি পসিবল হয় আপনার অ্যাটেন্ড করা। আচ্ছা, এখন হচ্ছে ফিউচার ওয়ার্ডপ্রেস কাস্টমার সাপোর্ট ক্যারিয়ারের ফিউচার কি। তো আমি এখন হচ্ছে 2025 এ আমরা অলরেডি ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে, আমার মনে হয় 2022 এর শেষে অথবা 2023 এর শুরু থেকেই এআই যে কাস্টমার সাপোর্ট রোলটা অ্যাকচুয়ালি পুরোই রিপ্লেস হয়ে যাবে এআই দিয়ে, এই ধরনের প্রচুর আর্টিকেল আমি পাচ্ছিলাম। এবং আমি যখন অটোমেটিক ছিলাম তখন কাস্টমার আমার যারা কলিগরা ছিল এগুলো নিয়ে আমাদের প্রতি সপ্তাহে আমাদের যে মিটিং হতো, উইকলি মিটিং, সেই উইকলি মিটিংয়ে দেখা যেত কোনো না কোনো একটা টপিক থাকতো এই রিলেটেড, যে আসলে কি এআই আমাদের জবটাকে অ্যাকচুয়ালি রিপ্লেস করে ফেলবে কিনা। কারণ একটু সার্চ করে দেখা যাচ্ছে প্রচুর এআই চ্যাটবট আছে যারা অ্যাকচুয়ালি কাস্টমারকে আপনার কোনো একটা প্রোডাক্ট ও সার্ভিস নিয়ে খুবই ভালো সাপোর্ট দিতে পারতেছে। কিন্তু ব্যাপারটা কি আসলে সত্যি যে এআইকে অ্যাকচুয়ালি রিপ্লেস করতে পারবে? হ্যাঁ,
ব্যাপারটা হচ্ছে কি যে এআই কে আপনি যদি প্রপারলি ইউজ করতে না পারেন, আপনি যে সেক্টরে যান না কেন এআই অ্যাকচুয়ালি আপনাকে রিপ্লেস করে ফেলবে। বাট আপনি যদি এআই কে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করেন, এআই অ্যাকচুয়ালি কখনো আপনার জব তো রিপ্লেস করবে না, কেউ অ্যাকচুয়ালি আপনার জবটা রিপ্লেস করতে পারবে না। তো ওয়ার্ডপ্রেস কাস্টমার সাপোর্টে সবচেয়ে বেশি যে ব্যাপারটা অ্যাকচুয়ালি দরকার হয় সেই জিনিসটা হচ্ছে যে কাস্টমারের সাথে যে কমিউনিকেশনটা, কাস্টমারের সাথে কথা বলার সময় আমাদের টোন, এমপ্যাথি, এই জিনিসগুলো ঠিক রাখা। আমি যেমন আমাদের অচল আমি থাকাকালীন আমাদের দেখা যায় কি প্রায় 80% আমাদের যে কোয়েরিগুলো আসতো, প্রায় 70 থেকে 80% কোয়েরির আনসার এআই এর মাধ্যমে অলরেডি আমাদের যে এআই বট ছিল সেই এআই বট অলরেডি ওগুলো আনসার দিয়ে দিচ্ছে। তো ওইটা ফার্স্টে দেখার পর খুব স্বাভাবিকভাবে মাথায় একটা ব্যাপার আসছিল যে এটা যখন 100% হয়ে যাবে তখন হয়তো আর কাস্টমার সাপোর্ট জব বলে আর কিছু থাকবে না। তো এই ব্যাপারগুলো নিয়ে টিম লিড থেকে শুরু করে সবার সাথে এগুলো নিয়ে প্রচুর ডিসকাশন হয়েছে। তো ফাইনাল যে ব্যাপারটা বা অ্যাকচুয়ালি কেন আসলে এই জায়গায় খুবই এখনো পর্যন্ত রিপ্লেস হয়ে যাওয়ার মতো জায়গায় যায় নাই, এআই অ্যাকচুয়ালি এখনো ট্রেন হচ্ছে এআই অ্যাকচুয়ালি প্রচুর। এমন কোনো এই মুহূর্তে আমার মনে হয় এমন কোনো ইনফরমেশন নাই যেগুলো হয়তো এআই থেকে আমরা চাইলে জেনারেট করে দিতে পারবো, কিন্তু স্টিল আপনি যারা হচ্ছে যে আপনার কাস্টমার, যেসব কাস্টমারগুলো অনেকদিন ধরে ওয়ার্ডপ্রেস অথবা ই-কমার্স ইন্ডাস্ট্রিতে আছে, তাদেরকে যখন আপনি একটা রেসপন্স পাঠাচ্ছেন, ওরা একটা রেসপন্স করলে ওদের ওই আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি ওদের এক্সপিরিয়েন্সটা আছে, ওরা বুঝে ফেলে যে এটা কি অ্যাকচুয়ালি আপনার কি ক্যান্ড রেসপন্স বা আগে থেকেই তৈরি করা কোনো এআই রেসপন্স নাকি অ্যাকচুয়ালি কোনো হিউম্যান রেসপন্স। তো অনেক সময় দেখা যায় যে কাস্টমার সাথে লাইভ চ্যাটে কথা স্টার্ট করলাম, হ্যালো দেওয়ার পরে ফার্স্টে আস্ক করতেছে আর ইউ হিউম্যান অর বট। তো ওকে অনেক ক্ষেত্রে হয়তো আমি বলছি যে তুমি আমার সাথে কথা বলো, দেন তুমি বলতে তুমি নিজে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি আমি হিউম্যান কিনা বা বট কিনা। তো একটা পর্যায়ে গিয়ে সে নিজে বলছে যে না, ওরা অ্যাকচুয়ালি কাস্টমার খুবই অরেঞ্জ থাকে এবং ওরা কখনোই চায় না যে ওদেরকে ওরা কোনো একটা ইস্যু নিয়ে কোনো একটা কোশ্চেন রেজ করছে, ওদের কাছে ওদের ইস্যুগুলো হচ্ছে যে অলওয়েজ খুবই ক্রিটিক্যাল এবং টাইম সেন্সিটিভ। তো ওদের অলওয়েজ মাথায় থাকে যে কোনো একজন মানুষ আমাকে এই ব্যাপারে হেল্প করবে। তো এই জিনিসটা যার কারণে আপনি যখন একটা কোম্পানি যদি এমন হয় যে পুরো 100% সাপোর্ট এআই টুল অথবা এআই চ্যাটবট দিয়ে দিচ্ছে, স্টিল কোনো না কোনো জায়গায় দেখা যাচ্ছে একটা গ্যাপ থেকেই যায় যে কাস্টমার সাথে আসলে কানেকশনটা হয় না। আলটিমেটলি দিন শেষে আমরা যে আমাদের মধ্যে যে পুরো একটা সিচুয়েশন চিন্তা করে আমাদের ব্রেন যেভাবে কাজ করে, এআই অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত ওই লেভেলে আসলে যেতে পারে নাই যে ওই আমাদের ব্রেনকে অ্যাকচুয়ালি রিপ্লেস করে ফেলবে। বাট যে জায়গাটা অ্যাকচুয়ালি এআই আমাদের যে অনেক এগিয়ে, সেখানে হচ্ছে আমরা হয়তো আমাদের ব্রেন যে ক্যাপাসিটি সেই অনুযায়ী হয়তো আমরা অনেক কিছু মেমোরাইজ করতে পারতেছি না বা মেমোরাইজ রাখতে পারতেছি না, আমাদের ইনফরমেশনগুলো ওভাবে আমরা আমাদের মেমোরিতে নাই। বাট এআইকে আমরা ইউজ করতে পারি যে এআই যেহেতু আপনার ভাস্ট মেমোরি, যে কোনো একটা ইনফরমেশন আমার প্রয়োজন আমি সেখানে সেটা এআই থেকে হেল্প নিতে পারতেছি। আচ্ছা, তো এআই এন্ড অটোমেশন চ্যাটবটস অ্যাসিস্ট যে চ্যাটবটগুলো যেটা আমি একটু আগে বললাম যে আমাদের প্রায় অটোমেটিকে থাকাকালীন দেখেছি 70 to 80% চ্যাটবট দ্বারাই আমাদের কোশ্চেন আনসারগুলো দেওয়া হয়ে যাচ্ছে। বাট ওগুলো হচ্ছে যে খুবই বেসিক লেভেলের কোশ্চেনগুলোর আনসার। যখনই দেখা যাচ্ছে যে কাস্টমারের কোশ্চেন একটু ক্রিটিক্যাল পর্যায়ে চলে গেছে, হয়তো ই-কমার্স সাবস্ক্রিপশন প্লাগইন রিলেটেড, এটা খুবই পপুলার একটা প্লাগইন অটোমেটিকের। তো এই প্লাগইনটা দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে যে কারো যদি এরকম কোনো বিজনেস মডেল থাকে যে সাবস্ক্রিপশন বেসড, সেটা মান্থলি সাবস্ক্রিপশন হতে পারে, কোয়ার্টারলি, দেন ইয়ারলি, তারা এই প্লাগইনের মাধ্যমে সেই সার্ভিস প্রোভাইড করতে পারে। তো এই প্লাগইন বা এরকম আরো অনেক কিছু কমপ্লেক্স অনেক প্লাগইন আছে, যে প্লাগইনগুলোতে এআইকে যতই ট্রেন করা হোক না কেন, দেখা যায় যে কাস্টমারদের বিজনেসের উপর বেস করে নতুন নতুন সিনারিও তৈরি হয় এবং ওই জায়গাগুলোতে আপনি নিজে যতটুকু চিন্তা করে কাস্টমারকে হেল্প করতে পারবেন, তার একটা কাস্টমারকে হেল্প করা শুধু ব্যাপারটা এই না যে আপনি টেকনিক্যাল ব্যাপারগুলো সলভ করে হেল্প করতেছেন, সাথে সাথে হচ্ছে যে আপনি তাকে কিছু তার হয়তো ওয়েবসাইট আপনি একটু চেক করে দেখলেন যে কোথাও কোনো একটা আপনি হয়তো সাইট স্লো অথবা কোথাও একটু ডিজাইন আইপি ইমপ্রুভ করলে বেটার হয়, এই ব্যাপারগুলো কখনো এআই পারবে না। আপনি এআই কে বলেন যে একটা ওয়েবসাইট অ্যানালাইসিস করে দিতে, আপনাকে হয়তো অনেক ক্রিটিক্যাল অনেক কিছু আপনাকে মেট্রিক্স
বের করে দিবে যে হ্যাঁ এখানে এখানে ইস্যুস, বাট স্টিল এমন অনেকগুলো এরিয়া থাকে যেখানে অ্যাকচুয়ালি হিউম্যান সাপোর্টটা প্রয়োজন হয়। তো আমাদের আমরা যদি ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রি, ওয়ার্ডপ্রেস আমরা যে কোনো জায়গায় যদি আমরা কাস্টমার সাপোর্টে ক্যারিয়ার করতে যাই, আমাদেরকে প্রচুর এআই টুলস ইউজ করতে হবে। শুধু এআই টুলস যত অ্যাভেলেবল টুলস আছে প্রচুর টুলস ইউজ করতে হবে, এগুলো আলটিমেটলি আমাদের এফিসিয়েন্সি বাড়াবে। কিন্তু আমরা যদি এই টুলসগুলোতে নিজেদেরকে আমরা এফিসিয়েন্ট না করি, একটা পর্যায়ে দেখা যাবে যে আসলে হয়তো এআই আমাদের জবই রিপ্লেস করে দিচ্ছে। তো এরপর হচ্ছে স্পেশালাইজড সাপোর্ট রোলস, যেটা আমি একবারে শুরুতে বলেছিলাম যে কাস্টমার সাপোর্ট রোলে একজন ক্যারিয়ার স্টার্ট করার পরে তার একজন প্রচুর অপরচুনিটিস থাকে গ্রো করার, ইমপ্রুভ করার। সে হয়তো দেখা যাচ্ছে যে খুবই পার্টিকুলার কোনো একটা এরিয়ার উপর ফোকাস করে সে সাপোর্ট দিচ্ছে, বা একটা ওয়েবসাইটের পারফরমেন্স অপটিমাইজেশন, যেমন প্রচুর কোম্পানিতে থাকে যে কাস্টমার সাপোর্ট টিমের কিছু অংশ ওরা হচ্ছে যে আবার কাস্টমার গ্রোথ ম্যানেজার বা কাস্টমার গ্রোথ টিমে ওরা কাজ করে। ওদের কাজটা হয় কি একই সাথে কাস্টমারের যে কোনো ধরনের ইস্যুস ট্রাবলশুট করতেছে, ডিবাগ করতেছে, প্রবলেম সলভ করতেছে, প্লাস পাশাপাশি ওই কাস্টমার ওর বিজনেস গ্রো করার জন্য ওকে কিভাবে হেল্প করা যায়। হইতে পারে সেটা সেই পার্টিকুলার কোম্পানির মতো কোনো প্রোডাক্ট অথবা সার্ভিসের মাধ্যমে, হইতে পারে আমরা অনেক সময় হয় কি যে নিজেদের যতটুকু স্কোপ আছে সেটাকে আরেকটু বাইরে গিয়ে হয়তো একটা কাস্টম তাকে একটা কোড প্রোভাইডার মাধ্যমে হেল্প করা, বা আরো অনেক কিছু স্কোপ থাকে যেগুলো হচ্ছে খুবই স্পেশালাইজড, যেগুলোতে আমাদের আমরা আমাদের সাপোর্ট রোলটা আরো ইমপ্রুভ করতে পারি। এরপর হচ্ছে ই কমার্স স্পেসিফিক সাপোর্ট। তো এখন যেমন আমি 2025 যেমন আমি সবচেয়ে বেশি ই কমার্সের ব্লুমিংটা আমি হতে দেখছি কোভিডের টাইমে। কোভিড টাইমে এমন অনেক কোম্পানি হয়েছে যে সাপোর্ট রোলে এত বেশি হায়ার করার প্রয়োজন হয়েছে, একটা পর্যায়ে গিয়ে আবার ওদের হয়তো কোম্পানিতে ওদের এমপ্লয়ি অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়েছে। ওই টাইমে ই কমার্স বিজনেস এত বেশি ব্লুম করছে কারণ কেউ বাইরে বের হতে পারতেছে না, সবাই হতেছে যে অনলাইনে যাদের পারচেজ করার প্রয়োজন সবাই অনলাইনে পারচেজ করতেছে, এবং এটা একেবারে আমার মনে হয় যে এখনো পর্যন্ত পিকে যায়নি। সো ই কমার্স পুরো ইন্ডাস্ট্রি, যাদের ই কমার্স ইন্ডাস্ট্রিগুলো নিয়ে যারা একটু রিসার্চ করে বা একটু এক্সপ্লোর করে, ওরা এই ব্যাপারগুলো ট্রেন্ডগুলো খেয়াল করে দেখবে যে ই কমার্স ইন্ডাস্ট্রিটা এখনো পিক পর্যায়ে যায়নি যেখানে হয়তো ডাউনফল হবে, যে না ই কমার্স ইন্ডাস্ট্রিটা এখন অ্যাকচুয়ালি মানে খুবই ফিউচার খুব একটা ভালো বা খারাপের দিকে এরকম কোনো ব্যাপার নেই। এটা অ্যাকচুয়ালি এখনো পিকের দিকে যায় না। সো এটা এখন হচ্ছে যে আপনার এটা ফিউচারটা এখনো আপওয়ার্ড। তো ই কমার্সের মধ্যে আমি যেহেতু ওয়ার্ডপ্রেস রিলেটেড সাপোর্ট রোলের কথাই বলছি, তো এর মধ্যে সবচেয়ে পপুলার ফ্রি প্লাগইন হচ্ছে WooCommerce। এরপর আরো কিছু প্লাগইন আছে, বাট আমি যেহেতু আমার WooCommerce নিয়ে আমার এক্সপার্টাইজ আছে, তো আমি হয়তো WooCommerce এর কথাটাই বলবো। কারণ যদি ওই স্কোপটা থাকে যে না আমি আমার টার্গেট হচ্ছে যে আমি সাপোর্ট ইঞ্জিনিয়ার রোলে আমার ক্যারিয়ার করবই, এবং আমি সাথে সাথে আমার টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে আমার খুব ভালো আইডিয়া থাকবে, তো তাদের WooCommerce স্পেসিফিক সাপোর্টটা নিয়ে এক্সপ্লোর করা হচ্ছে বেটার হবে। আবার অনেকের হয় কি যেমন অর্থনৈতিকের কথা আমি যদি বলি, অর্থনৈতিকের কয়েকটা ডিভিশন আছে, যেমন ওয়ার্ডপ্রেস.com ডিভিশন, WooCommerce ডিভিশন, জেটপ্যাক ডিভিশন। ওয়ার্ডপ্রেস.com এ হয় কি যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে কিন্তু কম্পারেটিভলি কম, বাট WooCommerce হচ্ছে টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক বেশি। ক্লায়েন্টরা দেখা যাচ্ছে যে প্রচুর ক্লায়েন্ট আছে, অনেক সময় এমন ফিল হয় যে ক্লায়েন্ট দেখা যায় যে তার নলেজ WooCommerce নিয়ে আমার চেয়েও বেশি, কারণ সে 10 to 15 ইয়ার্স অথবা 10+ ইয়ার্স হয়তো এই ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে আছে, এবং সে WooCommerce ইউজ করতেছে 5 থেকে 6 বছর, এবং সে তার বিজনেস পুরো বিজনেস হচ্ছে WooCommerce সেন্ট্রিক। তো এই ধরনের ক্লায়েন্টকে হ্যান্ডেল করার সময় খুবই অ্যাডভান্স লেভেলের WooCommerce-এর নলেজটা প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এই WooCommerce স্পেসিফিক সাপোর্টের জায়গায় যদি নিজেকে এক্সপার্ট করা যায় তাহলে হচ্ছে ফিউচার খুবই ভালো এখন পর্যন্ত। দেন হচ্ছে আরো ক্যারিয়ার গ্রোথের যে অপরচুনিটিসগুলো আছে, এগুলো শুধু অন্য একটা স্লাইডেও বলেছিলাম যে লিড পজিশনে, দেন হচ্ছে ডেভেলপার হিসেবে, তারপর হচ্ছে টেকনিক্যাল রাইটিং, কাস্টমার সাকসেসটা কিছু কোম্পানিতে দেখা যায় কাস্টমার সাপোর্টের সাথে একসাথে থাকে, আবার কিছু কোম্পানিতে দেখা যায় যে এটা পুরোটা হচ্ছে আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে, যারা অ্যাকচুয়ালি সাপোর্টে থাকে না, ওদের পুরো ফোকাসটা থাকে কাস্টমার সাকসেসে।
তো এটা হচ্ছে একটা সিনিয়র একটা পজিশন। দেন হচ্ছে কারো যদি মনে হয় যে হ্যাঁ আমার আমি ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে কাস্টমার সাপোর্ট হিসেবে প্রায় আমার খুব ভালো অভিজ্ঞতা আছে, প্রায় 5 to 6 ইয়ার্স, কিছু জায়গা তো 8 to 10 ইয়ার্স আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এখন নিজেই একটা এজেন্সি দেই যেখান থেকে আমি ক্লায়েন্টদেরকে আমার এজেন্সির মাধ্যমে আমি সাপোর্ট প্রোভাইড করবো। এরকম প্রচুর এজেন্সি আছে, আমাদের লোকাল এজেন্সি আছে, দেন বাইরের প্রচুর এজেন্সি আছে যারা হচ্ছে এই ধরনের সাপোর্ট রিলেটেড ইস্যুসগুলো বা সার্ভিসগুলো প্রোভাইড করে। আচ্ছা, আমি এখানে অনলাইন আমার লার্নিং যে রিসোর্সগুলো, এখানে অনলাইন একটা কোর্স আমি অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে কোর্সেরার একটা কোর্স, গুগল আইটি সাপোর্ট প্রফেশনাল সার্টিফিকেট। এই কোর্সটা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস স্পেসিফিক না, কিন্তু স্টিল আমি এই কোর্সটা রিকমেন্ড করি এই জন্যই, কারণটা হচ্ছে কাস্টমার সাপোর্ট রোলে জব করার জন্য আমাদের টেক স্কিলের পাশাপাশি যে কিছু সফট স্কিল যেগুলো প্রয়োজন হয় বা আমাদের যে একটা মাইন্ডসেট বিল্ড করার প্রয়োজন হয়, আমার এই কোর্সটা করা আছে। তো এই কোর্সের আমি দেখেছি যারা এই কোর্সের যারা ইনস্ট্রাক্টর ছিলেন ওরা খুবই হেল্পফুল এবং ওদের আপনার খুবই রিসোর্সফুল, এবং এটা আমার ওরা যে রিসোর্সগুলো শেয়ার করেছিল আমার এখানে সবগুলো আমি লিস্ট করতে পারিনি। তো পুরো হচ্ছে যে আইটি সাপোর্ট হিসেবে নিজের কেরিয়ার করার জন্য এই কোর্সটা আমি বলবো যে এখন পর্যন্ত আমার যতগুলো কোর্স আছে এর মধ্যে মানে খুবই আমার ফেভারিট একটা কোর্স। তো এই কোর্সটা করলে হবে কি যে আপনি শুধু ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেসের বাইরে যদি আপনার সাপোর্টিং হিসেবে কাস্টমার সাপোর্ট হিসেবে যদি আপনি কেরিয়ার করতে চান, সেক্ষেত্রে দেখা যায় যে আপনাকে ডেফিনেটলি খুবই হেল্প করবে। দেন হচ্ছে দুইটা বইয়ের আমি নাম অ্যাড করেছিলাম, কাস্টমার সার্ভিস সার্ভাইভাল কিট আর হচ্ছে ডিলিভারিং হ্যাপিনেস, এই দুইটা বই। আর সাথে আরো কিছু প্রোডাক্টিভিটি বইগুলো আপনারা দেখতে পারেন, যেমন প্রোডাক্টিভিটি বইয়ের মধ্যে একবার বেসিক যদি আমি বলি একটা আমরা লিস্ট করি অ্যাটমিক হ্যাবিটস, এটা হচ্ছে একবার মাস্ট রিড। দেন হচ্ছে আর কিছু বই আছে আমার রাইট নাও মনে পড়তেছে না, বাট যদি এমন সুযোগ হয়, আচ্ছা হ্যাঁ আমরা কি এমন কোনো সুযোগ পাবো যেখানে আমি পরবর্তীতে আজকে যারা সেশনে ছিল তাদের সাথে কোনো রিসোর্স শেয়ার করতে পারবো, ইমেল করতে পারবো। আচ্ছা, তাহলে আমি কিছু খুব ভালো কিছু বই যেগুলো আমার পড়া আছে সেগুলো আমি হয়তো পার্সোনালি রিকমেন্ড করতে পারি, যেগুলো অ্যাকচুয়ালি আমাকে হেল্প করছে অ্যান্ড স্টিল করতেছে। মানে এমন না যে জাস্ট আমার টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে আমার অলওয়েজ মনে হয়েছে টেকনিক্যাল ব্যাপারগুলো হচ্ছে যে গ্রো করাটা খুব ইজি। টেকনিক্যাল যে কোনো স্কিল হয়তো আমার 5 মাস 6 মাস সে আমি হয়তো চাইলে নিজের যদি ওরকম ডেডিকেশন থাকে আমি কোনো একটা স্কিল শিখে নিতে পারছি। বাট সফট স্কিলগুলো হয় কি এটা পুরো হচ্ছে একটা চর্চার ব্যাপার, এবং এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই হয় কি যে আমাদের সফট স্কিলগুলোকে একটু টেকনিক্যাল স্কিল থেকে আমরা একটু কম প্রায়োরিটি দিই, যেটা আসলে কখনোই ঠিক না। সফট স্কিলগুলো অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে খুবই ক্রুশাল রোল প্লে করে। আমাদের প্রচুর প্রচুর হ্যাবিট আছে যে জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের মনে হয় যে না হ্যাঁ এই জিনিসটা চেঞ্জ করা দরকার। যেমন আমার মনে হয় এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কিনা লাইফে প্রোক্রাস্টিনেট করে নাই, যে না আমি কাজটা হ্যাঁ একটু পরে করি বা না আচ্ছা আজকে টাইম আছে বা এটা কালকে করি। তো এই যে প্রোক্রাস্টিনেট করার যে এই হেবি, এই ব্যাপারগুলো দেখে আসলে কিভাবে টোটালি এটা থেকে তো আসলে টোটালি আমার মনে হয় না কেউ একেবারে পুরোপুরি গিভ আপ করতে পারে, বাট এটা কতটুকু রিডিউস করা যায় এই ব্যাপারগুলোতে কিছু টিপস অ্যান্ড ট্রিক আছে, এরকম কিছু বই আছে খুবই ভালো, সেগুলো আমি শেয়ার করবো। দেন একটা ব্লগ, সেটা হচ্ছে হ্যাপিনেস ইঞ্জিনিয়ার ব্লগ। এটা হচ্ছে অটোমেটিকলি যারা হ্যাপিনেস ইঞ্জিনিয়ার রোলে যারা জব করতেছে ওদের হচ্ছে যে পুরো এক্সপিরিয়েন্স, ওরা কিভাবে জয়েন করেছে, ওদের জার্নিটা কেমন ছিল, ওরা জয়েন করার পরে ওদের কি ধরনের কাজগুলো করতেছে, ওদের প্রতিটা দিন কিভাবে স্টার্ট হয় কিভাবে শেষ হয়, ওই একটা পার্টিকুলার একটা দিন ওরা কি কি কাজ করতেছে, এভরিথিং এই ব্লগে পাওয়া যাবে। আমি অটোমেটিকলি অ্যাপ্লাই করার আগে এই হ্যাপিনেস ইঞ্জিনিয়ার ব্লগে যতগুলো ব্লগ পোস্ট ছিল প্রতিটা ব্লগ পোস্ট আমি পড়েছিলাম। যেমন আমি আমার একটা ফ্রেন্ডকে রিকমেন্ড করেছিলাম এই ব্লগটা পড়ার জন্য, এবং ওকে আমি বলেছিলাম যে প্রতিটা ব্লগ পোস্ট পড়ার জন্য। ওর কাছে ব্যাপারটা খুবই ক্রেজি আইডিয়া মনে হয়েছে যে কেন আমি প্রতিটা পোস্ট করতে হবে। বাট আমি যখন এই ব্লগে প্রতিটা পোস্ট পড়ছি, প্রতিটা পোস্টে আমাকে প্রচুর ইন্সপায়ার করছিল অটোমেটিকলি অ্যাপ্লাই করার জন্য, এবং আমি কাইন্ড অফ এত বেশি ট্রাই করছিলাম যে না আমার
মাইন্ডসেট তৈরি হয়ে গেছিল যে এটাই হচ্ছে যে আমার লাস্ট ডেস্টিনেশন, এবং আমি অবশ্যই অটোমেটিককে আমার হ্যাপিনেস ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে হবে। তো এই ব্লগের প্রতিটা পোস্ট অনেক ইন্সপায়ারিং, অনেক রিসোর্সফুল এবং প্রচুর অনেক কিছুই এখান থেকে শেখা যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কোশ্চেন্স পার্ট। এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন্স থাকলে যে কোনো ব্যাপার নিয়ে আজ করতে পারেন। আচ্ছা, আপনি আমাদের তো সময় আছে না? জি। আচ্ছা, তো যে কোনো ধরনের কোশ্চেন্স। প্রশ্ন করার আগে একটা রিকোয়েস্ট করি, ওই স্লাইডটা যদি আমাদেরকে দেওয়া যায়। হ্যাঁ, এই ইমেল তো পাঠিয়ে দেবেন। আর প্লাস আপনি যেটা বললেন যে বইগুলো আরেকটা স্লাইডে বইগুলো অ্যাড করে তাহলে হ্যাঁ করা যাবে, অথবা আমি স্লাইডে একটা পেজ করে ওখানে রিসোর্স পেজে বুকে আমি জাস্ট লিস্ট করে দিলাম বইগুলো, যেগুলো অ্যাকচুয়ালি আমাকে হেল্প করেছে ওই বইগুলো আমি এখানে লিস্ট করে দেবো। বই প্লাস আরো কিছু রিসোর্স যদি আমার মনে হয় যে না হ্যাঁ এগুলো অ্যাড করার দরকার, আমি স্লাইড করার সময় আমার প্রথমে মাথায় আসছে যে আমি এখানে কিছু লিঙ্ক দিব, পরে আবার চিন্তা করলাম যে এই স্লাইডটা কি শেয়ার করা যাবে কিনা বা যাবে না, তো যার পর আমি লিঙ্ক আর শেয়ার করে দিব। তো আমি তাহলে আরো কিছু লিঙ্ক এখানে আমি রিসোর্স হিসেবে অ্যাড করে দিব, দেন স্লাইডটা শেয়ার করে দিলেই হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রশ্ন হচ্ছে ওই সাপোর্ট ইঞ্জিনিয়ারের এন্ট্রি লেভেলে কে করে স্যালারি হতে পারে, প্লাস এটা কতদূর পর্যন্ত যেতে পারে? আচ্ছা, এন্ট্রি লেভেলে আমি যদি স্যালারির ব্যাপারটা বলি, তো স্যালারির ব্যাপারটা তো আসলে পুরোটা ডিপেন্ড করে যে আমার কতটুকু এক্সপিরিয়েন্স আছে বা আমার যে স্কিলগুলো ওই পজিশনের জন্য চাইতেছে সেই স্কিলগুলো আমার মধ্যে আছে কিনা। এটা হয়তো এইচআর এর সাথে একটা কাইন্ড অফ একটা নেগোসিয়েশন, বাট স্টিল একটা রেঞ্জ থাকে। আমি যদি লোকাল কোম্পানির কথা আমি যদি বলি, লোকাল কোম্পানিতে হয়তো স্যালারির রেঞ্জটা হয়তো স্টার্ট হয় 25 or 30 থেকে, দেন এটা হয়তো ম্যাক্স ক্ষেত্র বিশেষে 100K ও পার হয়। আর আমি যদি বাইরের কোম্পানির কথা যদি বলি, বাইরের কোম্পানিতে ম্যাক্সিমাম স্যালারি স্টার্টিং হয় 100K এর পর থেকে। কিছু কিছু কোম্পানি আছে যাদের স্যালারি রেঞ্জ স্টার্ট হয় বাংলাদেশি টাকায় হয়তো 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা থেকে, এরকম রেঞ্জ। এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে ওরা কি ধরনের এক্সপার্টাইজ চাচ্ছে। আপনি যখন একটা এন্ট্রি লেভেল যেহেতু বলেছেন, সেই ক্ষেত্রে আপনি এন্ট্রি লেভেলে যদি বাইরের কোনো একটা কোম্পানিতে আপনি যদি নিজেকে ওভাবে রেডি করে অ্যাপ্লাই করেন, আপনার হয়তো স্যালারি আপনি এক্সপেক্ট করতে পারেন আপনি বছরে 15 থেকে 20 লক্ষ টাকার স্যালারি আপনি এক্সপেক্ট করতে পারেন এখন এন্ট্রি লেভেলে যদি আমি ধরি। আর যদি সিনিয়র পজিশনে যায় সেক্ষেত্রে তো অবশ্যই এটা আরো বেশি। এই ব্যাপারগুলো স্যালারি ব্যাপারে আসলে ডিপেন্ড করে ওই কোম্পানির উপরে। দেখা যায় যে হয়তো রিজিয়ন বেস কিছু কোম্পানি আছে, ফর এক্সাম্পল আমি যদি বাংলাদেশের কোম্পানি, ইন্ডিয়ান কিছু কোম্পানি আছে যাদের স্যালারি হয়তো আপনি যদি কম্পেয়ার করেন যে অস্ট্রেলিয়ান দেন ইউএস এর ওইসব কোম্পানির সাথে, হয়তো আপনি স্যালারি দেখবেন যখন অনেক একটা স্যালারি একটা গ্যাপ আছে। তো এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করবে যে আপনার ওই কোম্পানির উপরে, আপনার স্কিলের উপরে, আপনার এক্সপিরিয়েন্সের উপরে, সেগুলোর উপর ডিপেন্ড করছে। আবার ইন্ডিয়ান আমি বেশ কিছু কোম্পানিও দেখেছি যাদের স্যালারি প্রোভাইড করতেছে খুবই ভালো, কিন্তু কিছু কন্ডিশন হয়তো আমরা অনেক সময় মেক করতে পারবো না। কিছু কন্ডিশন থাকে যে ওইটা রিমোট পজিশন হলে আপনার হয়তো ইন্ডিয়ায় আপনার ভিসা থাকতে হবে, ওয়ার্ক পারমিট ভিসা, অথবা আপনি ইন্ডিয়ায় আছেন। হ্যাঁ, যেমন আমি লাস্ট উইকে কিছু জব চেক করতেছিলাম, কিছু জব পোস্ট, তো সেখানে দেখেছিলাম আপনার ইউএস এর, ইন্ডিয়ার, দেন অস্ট্রেলিয়ার বেশ কিছু জবে আপনার প্রতিটা জবে এই কাস্টমার সাপোর্ট রোলে প্রতিটা জবে আপনার স্যালারি স্টার্টিং স্যালারির রেঞ্জই হচ্ছে আপনার, ওরা তো ইয়ারলিতে দেয়, তো ইয়ারলিতে হচ্ছে যে প্রতিটা রেঞ্জই হচ্ছে আপনার প্রায় 50 থেকে 60 লাখ টাকার উপরে রেঞ্জ স্টার্ট হয়েছে। তো ওরা ইউএসডি তে আপনার এরকম রেঞ্জ দেওয়া আছে আপনার 45 to 50,000 ইউএসডি থেকে আপনার 70 to 80,000 ইউএসডি, এটা হচ্ছে ইয়ারলি। তো জাস্ট ওখানে হয়তো দেখা যাচ্ছে আপনার আমাদের জন্য কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না, আপনার হয়তো ইউএসএ তে ওয়ার্ক পারমিটটা লাগবে কাজ করার, বা কিছু ক্ষেত্রে আপনার ইন্ডিয়াতেও সেম জিনিসগুলো লাগে। বাট এখন 100% যেমন অটোমেটিক হচ্ছে যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, মানে সেখানে আপনার কাজ করার জন্য এটা পুরোটাই ফুল রিমোট, এবং সেখানে আপনার কাজ করার জন্য এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই। তো অটোমেটিকের মতো এরকম প্রচুর কোম্পানিজ আছে, আপনার অসাম মোটিভ আছে, দেন ডাব্লিউপি ইঞ্জিন, এরপর হচ্ছে আপনার আরো বেশ কিছু মানে কোম্পানি অ্যাকচুয়ালি অভাব না, আমি চিন্তা করতে গেলে কোম্পানির নামগুলো মাথায় আসে, বাট পপুলার প্রচুর কোম্পানি আছে, আপনি সার্চ করলেই পেয়ে যাবেন।
স্যালারি আপনি অ্যাকচুয়ালি যদি মনে হয় যে না অনেকে যেমন আমি অনেকজনকে বলতে শুনেছি এটা অ্যাকচুয়ালি বেশি বলতে শুনেছি যারা হচ্ছে যে আপনার পুরোপুরি ইঞ্জিনিয়ারিং টিমে আছে। হ্যাঁ, অনেক সময় অনেক জায়গা হয় কি আপনার লোকাল কিছু কোম্পানিতে অনেক ক্ষেত্রেই আমি ব্যাপারগুলো অনেকেই দেখেছি আপনার ফেসবুকে পোস্ট করছে বা লিঙ্কডইনে পোস্ট করছে, কিছু কনফ্লিক্ট হয়। ইঞ্জিনিয়ারিং টিমে যারা আছে ওরা দেখা যায় যে আপনার কাস্টমার মানে আপনার কাস্টমার সাপোর্ট টিমে যারা আছে ওদের সাথে সবসময় কেমন যেন একটা অনেক সময় কনফ্লিক্ট, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট থাকে এবং ওরা কাস্টমার সাপোর্টে যারা আছে হ্যাঁ তাদেরকে দেখা যাচ্ছে খুবই এন্ট্রি লেভেলের রোল হিসেবে ট্রিট করতেছে বা ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারগুলো হয় কি যে একবারে পুরোই মাইন্ডসেটের ব্যাপার। আপনি বাংলাদেশে প্রচুর ভালো কোম্পানিজ আছে যেখানে আপনি কাস্টমার সাপোর্ট রোলে গেলেও কেউ এই ধরনের চিন্তা ভাবনা করবে না। তো এই জিনিসগুলো আসলে পুরোটাই ডিপেন্ড করতেছে যে আমাদের কালচারাল কিছু ব্যাপার আছে, আমাদের মাইন্ডসেটের কিছু ব্যাপার আছে। তো কেউ যদি আপনাকে কখনো আপনার স্যালারি নিয়েও যদি বা ফর এক্সাম্পল আপনি স্টার্ট করলেন আপনার, যেমন আমি যখন উইডার্সে জয়েন করি তখন আমার স্যালারির যদি আমি রেঞ্জটা বলি, যেটা আমি আপনাকে রেঞ্জ যেটা বলছি সেটা থেকেও আরো অনেক কম ছিল উইডার্সে আমি যখন জয়েন করি। তো ওই টাইমে যদি ওইটা নিয়ে আমি খুবই লো ফিল করতাম যে না আমার স্যালারি এত কম, আমি আসলে কিভাবে গ্রো করবো বা আমি অ্যাকচুয়ালি কি করব, আমার তো স্যালারি হয়তো 50,000 পার হতো, আমার হয়তো 5 বছর লেগে যাবে। আমার অ্যাকচুয়ালি ফোকাসটা কখনোই স্যালারির দিকে ছিল না, আমার পুরো ফোকাসটা ছিল যে আমার একটা টার্গেট ছিল যে আমি এই জায়গায় যাব এবং ওই জায়গায় যাওয়ার জন্য আমার যা যা করার দরকার আমি ওই কাজগুলো করব। এর মধ্যে ডেফিনেটলি টাকাটা অনেক বড় আমাদের জন্য মোটিভেশন। এখন আমি এমনও কিছু করব না যে আমি গাধার মতো খাটতেছি কিন্তু আমার দেখা যাচ্ছে মানে ওখানে ফিউচারই নাই বা আমার যে পেমেন্ট আমি পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি জাস্ট নামমাত্র পেমেন্ট, এমনও করা যাবে না। আপনি আপনার স্কিল অনুযায়ী আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনি যেটা ডিজার্ভ করেন আপনি সেটা আপনি ডিরেক্টলি কোথাও যদি এমন হয় যে আপনি দেখা যাচ্ছে কোনো একটা লোকাল একটা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতেছেন, তাদের স্যালারি রেঞ্জ কোনো রেঞ্জ দেওয়া নাই, ওরা হয়তো আপনাকে পেমেন্ট করবে ওদের কাস্টমার সাপোর্ট হলে ওদের স্টার্টিং স্যালারি ওরা ধরে রেখেছে 25,000, বাট আপনার ফিল হয় যে না আপনি এর চেয়ে আরো বেশি ডিজার্ভ করেন, সেটা আমি অলওয়েজ সাজেস্ট করবো যে সেটা ডিরেক্টলি আপনি যখন ইন্টারভিউ টাইমে বা আপনি এইচআরের সাথে যখন নেগোশিয়েট করবেন সেটা আপনি যখন কনফিডেন্টলি সেটা বলবেন। প্রচুর কোম্পানিজ আছে তারা তাদের রেঞ্জ থেকে অনেক সময় আপনার বেশি স্যালারি দেয় যখন দেখা যায় আপনার সেই পার্টিকুলার ক্যান্ডিডেট হয়তো সেটার জন্য আপনার সুইটেবল। আর মাইন্ডসেটের যে ব্যাপারটা বললাম যে ডেভেলপারদের সাথে যে ব্যাপার, এই ব্যাপারগুলো না আগে অনেক বেশি হতো বাট এখন প্রচুর চেঞ্জ হচ্ছে, কারণ আমাদের পুরো জব মার্কেটটা হচ্ছে যে আপনার গ্লোবাল। হ্যাঁ, স্যালারি দিয়ে বা স্কিল দিয়ে ওই আপনার কাউকে লো ফিল করানো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এখন অ্যাকচুয়ালি কেউ করলেও খুবই কম করে বা অ্যাকচুয়ালি করলেও ওই জিনিসগুলো নিয়ে আসলে খুব একটা কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। একটা কোয়েশ্চেন ছিল রিমোট জবের ক্ষেত্রে যেটা মানে কনসেন্ট্রেশন এবং ফোকাসটা ধরে রাখাটা এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি যখন উইডার্সে তো আমার ইয়া ছিল না, রিমোট পুরোপুরি ছিল না, তারপর উইডার্সের রিমোট জব করতে আমার খুব প্রবলেম হয়নি, বাট অটোমেটিক যখন আমি জব করি আমার প্রতিটা দিন দেখা যাচ্ছে যে হঠাৎ করে বাসায় কিছু একটা শেষ হয়ে গেছে, আমাকে নক দিয়ে বলছে যে নিজ থেকে এটা নিয়ে আসো রাখি, বা কোনো একটা বাসায় গেস্ট আসছে আমি হয়তো কাজ করতেছি, আমাকে ডেকে বলছে যে না একটু দেখা করে যাও, কি মনে করবে, বলবে যে বাসায় আসছে দেখা করতেছে না। বাট ওই টাইমে হয়তো আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করতেছিলাম, বাট আমার যখন ফোকাসটা নষ্ট হয়ে গেছে আমার আবার ওই রিদমে কাজ স্টার্ট করতে আমার খুবই খুবই মানে ভালো স্ট্রাগল করতে হয়েছে। তো আমি এগুলোর জন্য যেটা করছি সেটা হচ্ছে যে বাসা থেকে যেহেতু রিমোটলি কাজ করবো, বাট আমি ওটার জন্য আলাদা একটা অফিস নিয়েছি। অফিস বলতে আমাদের সেম, আমি যে বাসায় থাকি সেম ফ্লোরে আমি আরেকটা বাসা ভাড়া নিয়ে নিচ্ছি, ওখানে একটা রুম হচ্ছে অফিস আর বাকি রুমগুলো হচ্ছে যে ওখানে আপনার স্টোর রুম করে রাখছি, জাস্ট ওখানে আমি জিনিসগুলো রাখছি, বাট ওখানে হচ্ছে যে আমাকে আমার কেউ ডিস্টার্ব করে না, আর ওখানে কোনো কলিং বেল নাই ওই বাসায়, এবং ওখানে যে আমি কাজ করার সময় আমার মোবাইল সব অলওয়েজ সাইলেন্ট থাকবে, এবং এই টাইমের মধ্যে ইমার্জেন্সি ছাড়া কেউ যেন দরজায় নক না করে। তো ওইটা হচ্ছে আপনাকে নিজেই ওভাবে তৈরি করে নিতে হবে। আর আমাদের
ফ্যামিলির যে ব্যাপারটা আমরা কিন্তু যেমন বাইরের কাছে থাকি যে ওরা এই প্রবলেমটা একটু কম ফেস করে, কিন্তু আমরা ইন্ডিয়ান কন্টিনেন্টে যারা আছি আমাদের সাথে কিন্তু আমাদের পরিবারের সবার অ্যাটাচমেন্টটা অনেক বেশি। এখন আপনি প্রচুর কাজ ইনভলভ থাকবেন, আপনার কাজ শুধু আপনার জব না, দেখা যাবে যে আপনার বাসার যত হাবিজাবি যত কাজ আছে যেগুলোতে আপনার ইনভলভমেন্ট প্রয়োজন নেই সেগুলোতেও দেখা যাবে বাসার মানুষ আপনাকে ইনভলভ করবে। কোথাও আপনি না গেলে হয় তারপর আপনাকে জোর করবে যে না হ্যাঁ চলো, মানুষ কি বলবে, তুমি না গেলে তোমাকে অসামাজিক বলবে, আনসোশাল বলবে। তো এই জিনিসগুলো আমরা প্রচুর প্রবলেম ফেস করি, বাট আপনাকে এই জায়গাটা একটা ফাইন লাইন ক্রিয়েট করে দিতে হবে যে এতটুকু পর্যন্ত আপনি যেতে পারবেন, বাট এরপরে না, ওই জিনিসটাকে না মানে হচ্ছে না। কারণ আলটিমেটলি আপনি যখন কাজ করতেছেন আপনার ওই কাজের ব্যাপারটা আপনার প্রায়োরিটি দিতে হবে। যদি আমরা ফ্যামিলির জন্যই, আমাদের সবকিছু তো আসলে নিজের জন্য না, আমরা তো সবকিছু আমরা চিন্তা করি ফ্যামিলির জন্য, বাট এমনও করা যাবে না যে আমরা ওইটা করতে গিয়ে আমাদের কাজের ব্যাপারটা আমরা অ্যাকচুয়ালি হ্যাম্পার হয়ে যাচ্ছে। আবার ডিউটি আওয়ার কেমন ছিল? ডিউটি আওয়ার্স আচ্ছা, অটোমেটিক কারণ ডিউটি আওয়ার্স 8 আওয়ার্সের মধ্যে 6 আওয়ার্স হচ্ছে আপনার ডিরেক্ট সাপোর্টের কাজ ছিল, আর 2 ঘন্টা বাকি 2 ঘন্টা হচ্ছে সেলফ লার্নিং প্লাস হচ্ছে আপনার হয়তো কোনো মিটিং থাকে সেই মিটিংগুলো। এটা কি ডে শিফট না নাইট শিফট? ডে শিফট না নাইট? আচ্ছা, স্কেডিউল হচ্ছে যে খুবই ফ্লেক্সিবল, আপনার যখন ইচ্ছা আপনি কাজ করতে পারবেন। আপনার জাস্ট সেই হচ্ছে আগে থেকে আপনার স্কেডিউল আপনি ওভাবে সেট করে নেবেন যে আপনি কোন দিন কাজ করবেন, কয়টা থেকে কয়টা কাজ করবেন। জেনারেলি তো 8 ঘন্টা হয়, মানে কোনো রকম হয়। জি, ওরা 6 ঘন্টা, আর ওখানেও 8 ঘন্টা। তো ওই 2 ঘন্টা হচ্ছে আপনার, 1 ঘন্টা হচ্ছে আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য, আর 1 ঘন্টা হচ্ছে বিভিন্ন মিটিং নিয়ে আপনি যাচ্ছেন। যেমন অন্য অনেক কোম্পানিতে আছে হয়তো কাজ করতেছেন আপনি 8 ঘন্টা, এরপর আর 2-3 ঘন্টা 4 ঘন্টা চলে যাচ্ছে মিটিং এ, আপনার আবার কোথাও দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টেশন লেখা লাগতেছে, ওগুলো কাউন্ট করতেছে না। বাট অটোমেটিকে ব্যাপারগুলো এরকম ছিল না, আপনি চাই করতেছেন ওই টাইমের মধ্যেই এবং এর বাইরে যেমন না যায়, এবং এটা খুবই স্ট্রিক্টলি বলা থাকতো যে আপনি মানে ওভারওয়ার্ক যেন আপনি না করেন। আপনি 6 ঘন্টার মধ্যে হ্যাঁ একটা স্ট্রাকচার ওইর মধ্যে আপনি কাজ একটা করবেন। মানুষের থেকে প্রোডাক্টিভ টাইম আসলে 5.5 থেকে 6.5 ঘন্টা পাওয়া যাবে, এর বাইরে করার অ্যাকচুয়ালি আপনি আর পসিবল না, মানে আপনি আপনার বেস্ট আসলে ডেলিভার দিতে পারবেন। এই ওয়ার্কিং আওয়ারের মধ্যে কি কন্টিনিউয়াস কাজ করতে হয় নাকি যখন প্রবলেম আসে সেটা বসে? ওইটা ওদের তো হচ্ছে যে কাস্টমার বেস অনেক বেশি ছিল, যার কারণে হচ্ছে যে অলরেডি প্রচুর টিকিট থাকতোই, যেগুলো আমরা তো এসএলএ ধরে আপনার টিকিটগুলো সলভ করতাম। এখন উপরে দেখা যেহেতু হচ্ছে আপনার প্রায়োরিটি অনুযায়ী টিকিটগুলো দেওয়া থাকতো, সেই অনুযায়ী টিকিটগুলোতে কাজ করতাম। দেন যখন লাইভ চ্যাটের যখন শিফট থাকতো তখন আমি হয়তো ইয়াতে আপনার আমাদের তো প্ল্যাটফর্ম ছিল জেন্ডেস্কে আমি যখন অনলাইনে আসছি, ফর এক্সাম্পল আমার ধরলাম আমার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত আমার শিফট হচ্ছে চ্যাট শিফট। তো আমি ওই টাইমে যখন আমি অনলাইনে হয়েছি, দেন দেখা যাচ্ছে ওই টাইমে কাস্টমার যারা আসতেছে ওই টাইমে আমি সহ আমার যেসব কলিগরা অনলাইনে থাকতো তারা হচ্ছে ওই কাস্টমারদেরকে আমরা সাপোর্ট প্রোভাইড করতেছিলাম। আর ওয়ার্ডপ্রেসের এই টুলস গুলো তো আপনার মাল্টি কারেন্সি ছাড়া কেনা যায় না। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা আপনার হয়তো আপনি কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি থেকে কারো থেকে হেল্প নিতে পারেন ক্রেডিট কার্ড ইউজ করে পারচেজ করার জন্য। তারপর হচ্ছে আর আপনার যদি বাইরের পিওনিয়ার অথবা ওয়াইজের কার্ড থাকে তাহলে তো খুবই ভালো। আর এখন তো বাংলাদেশের প্রতিটা ব্যাংকেই আপনার ওদের ডুয়াল কারেন্সি কার্ড থাকে, আপনি ওই ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করে যে কোনো কোর্স এনরোল করতে পারবেন, যে কোনো কিছু পারচেজ করতে পারবেন। আবার দেয় না। হ্যাঁ, পাসপোর্টটা লাগবে, আপনার পাসপোর্টটা করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি আমার একটা প্রবলেম সলভ করে দেন। আমি একটা মেনু তৈরি করেছি, মনে করেন রেজিস্ট্রেশন, লগইন, ফর্ম, অল সার্ভিস, পেমেন্ট, কন্ট্যাক্টাস। আমার রেজিস্ট্রেশন এবং লগইন এই দুইটা কেউ কোনো কাস্টমার কোনো ইউজার রেজিস্ট্রেশন বা লগইন না করেই সে আমার হোম প্রোফাইলে ঢুকতে পারতেছে, সার্ভিসে ঢুকতে পারতেছে, পেমেন্ট অপশনে ঢুকতে পারতেছে, কন্ট্যাক্ট আসলে ঢুকতে পারতেছে। এটা কি কারণে হতে পারে? এটা একটু আচ্ছা, আপনি কোন মেম্বারশিপ প্ল্যান ইউজ করতেছেন? এরকম মেম্বারশিপ না, আপনার লগইন রেজিস্ট্রেশন না করে যে কাস্টমার আপনার বিভিন্ন পেজগুলো যে আপনার ভিজিট করতে পারতেছে সেটা আপনি কিভাবে রেস্ট্রিক্ট করছেন? সেটা বা আপনি কি চাচ্ছেন ওটা রেস্ট্রিক্ট করার জন্য? হ্যাঁ। আচ্ছা, মানে আপনি চাইতেছেন যে আপনার ওয়েবসাইটে আপনার লগইন রেজিস্ট্রেশন না করে কোনো পেজ করবে, সে শুধু ঢুকবে, দেখতে পাবে। আচ্ছা, বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনি
চাইলে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন, এটা একটা অপশন। আর সেক্ষেত্রে এটা সবচেয়ে ভালো সলিউশনটা হচ্ছে কোনো একটা মেম্বারশিপ প্লাগইন ইউজ করা। হ্যাঁ, আপনি প্রচুর ফ্রি প্লাগইন আছে মেম্বারশিপের, আপনি যেমন সার্চ করলে আপনার ই-কমার্স মেম্বারশিপও পেয়ে যাবেন স্কাইভার্জের। তো ওই প্লাগইনটা ইউজ করে আপনি যে ফাংশনালিটিটা আপনি বলতেছেন ওটা আপনি করতে পারবেন। প্লাগইন ইউজ করেছি আমি একটা, কিন্তু এটাতে কাজ হচ্ছে না। এটা কাজ হচ্ছে না, তাহলে হচ্ছে যে ভাই আপনি সেক্ষেত্রে হয়তো আমার একটু দেখতে হবে, কারণ এটা না দেখলে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না যে সমস্যাটা সবচেয়ে ভালো। তো আপনি কি ল্যাপটপ আনছেন? না, বা আমাদের সেশন শেষে আমি যদি দেখতে পারতাম তাহলে হয়তো আমি আপনাকে একটু সাজেস্ট করতাম। ফার্স্ট টাইম আসছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। জি হ্যাপিনেস ইঞ্জিনিয়ার রোলে অ্যাপ্লাই করার যে প্রসেসটার মধ্য দিয়ে যাইতে হবে সে সম্বন্ধে একটু বলবেন। কারণ আচ্ছা আমার এই আশেপাশে যে যারা আছে বেশ কয়েকজনকে দেখলাম হচ্ছে কিছু তো যাওয়ার পরে হচ্ছে বাদ পড়ার একটা প্রবণতা আছে। অনেক কিছু নিয়েই হচ্ছে ব্যাপারটা হয় আর কি। তো এখানে ওদের যে মেইন যে প্রসেসটা প্রথম হচ্ছে যে ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনি ওদের সাইটে স্ক্রিনিং কিছু কোশ্চেন দেওয়া আছে, ওই কোশ্চেনের আপনি আনসারগুলো দিলেন, দেন আপনার সিভি আপলোড করে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে তারপর হচ্ছে কি আপনি যদি মানে ওই প্রাইমারি স্ক্রিনিংয়ে যদি আপনি সাকসেস হন, দেন হচ্ছে পরবর্তী স্টেপে আপনাকে কিছু অ্যাসাইনমেন্ট আরও কিছু সাপোর্ট কোশ্চেন, কিছু সাপোর্ট সিনারিও দিবে, যেগুলোর কোশ্চেন আনসার আপনাকে লিখে পাঠানো হবে। তো এই জায়গাগুলোতে ওরা যে ব্যাপারগুলো দেখে সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। হ্যাঁ, আপনি টেকনিক্যালি, আমি যেটা একবার অলরেডি বলছি, আপনি টেকনিক্যালি যত সাউন্ড হন না কেন, আপনি একটা প্রবলেম কাস্টমারকে কীভাবে বোঝাইতেছেন, আপনার অলওয়েজ মাথায় রাখতে হবে যে ওই কাস্টমার টেকনিক্যালি অতটা সেভি না, বা তার টেকনিক্যাল ব্যাপারগুলো সে ওভাবে বুঝবে না। আপনি 5 to 6 ইয়ার্সের একটা বাচ্চা, অথবা আপনি 5 or 6 এর পরে এরকম করে একটা বাচ্চাকে কোনো একটা প্রবলেমের সলিউশন বোঝাচ্ছেন, ওভাবে আপনি খুবই প্লেন ইংলিশে খুবই ইজি ওয়েতে যখন বোঝাবেন, এই ব্যাপারগুলো হচ্ছে যে আপনার ওই অ্যাপ্লিকেশন প্রসেসের সাকসেস রেটটা অনেক বাড়ায় দেয়। তারপর হচ্ছে যেমন আমি কিছু টুলস সবসময় ইউজ করি, গ্রামারলি টুলস ইউজ করি, আমার যে কোনো ধরনের স্পেলিং মিস্টেক হইতে পারে সেগুলো চেক করার জন্য গ্রামারে কোথাও কি ইউজ করতে হবে। আর এআই যে টুলগুলো আছে, যেমন আপনার যদি পসিবল হয় আপনার ChatGPT প্লাস সাবস্ক্রিপশন নেওয়া, সেটা আপনি নিতে পারেন, আপনার রেসপন্সটা একটু রিফাইন করে দেন আপনি ট্রাই করতেছেন। হ্যাঁ, এই ব্যাপারটা। আর কমিউনিকেশনটা হচ্ছে যে খুবই খুবই জরুরি, কারণ ওদের অটোমেটিক্যালি আপনি সাইটে গেলে ওদের গ্রিড আছে, ওদের ওই গ্রিডের ফার্স্ট লাইনটাই হচ্ছে কমিউনিকেশন ইজ অক্সিজেন। সো কমিউনিকেশনের ব্যাপারটা ওরা খুবই সিরিয়াস নেয়। আপনি ওই জায়গাটা যদি দেখে যে আপনার স্টিল কোনো একটা গ্যাপ আছে, আপনি হয়তো নেক্সট স্টেপে দেন যেতে পারবেন। আপনি যেহেতু আপনি এখন জব হান্টিং এ আছেন, আপনার এখন যে জায়গাতে আছেন যেহেতু বিশাল একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন, আপনি এখন কোন কোন জিনিসগুলোকে হচ্ছে প্রায়োরিটি করতেছেন যে আপনার নেক্সট মুভমেন্টের জন্য? আচ্ছা, আমার নেক্সট আমি যদি আমার নেক্সট যে ব্যাপারগুলো আমি এক্সপ্লোর করতেছি, আমি টেকনিক্যাল স্কিল গ্রো করার চেয়ে আমি অ্যাকচুয়ালি ফোকাস দিচ্ছি আমার সফট স্কিলগুলো গ্রো করার দিকে। যেমন আমি বললাম যে আপনার স্লাইডে আমি আরও কিছু বইয়ের নাম দেব, যে বইগুলো আমি পড়তেছি এবং যেগুলো অ্যাকচুয়ালি আমাকে ডেফিনেটলি খুবই হেল্প করতেছে আমার অনেক কিছুই চেঞ্জ করার, আমার অনেক হেভি বা যেগুলো আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো আমার ইমপ্রুভ করা দরকার বা এই ব্যাপারগুলো চেঞ্জ করা দরকার, এরকম কিছু ব্যাপার। প্লাস হচ্ছে আমি একটা জিনিস সবসময় ফলো করার চেষ্টা করছি যে শেখার জন্য বা আমার কোনো একটা কোর্স হইতে পারে, কোনো একটা বই হইতে পারে, শেখার জন্য আমি যে খরচটা ওইটা আমি কখনো এক্সপেন্স হিসেবে চিন্তা করি, এটা কাইন্ড অফ আমার জন্য অলওয়েজ ইনভেস্টমেন্ট। যেমন আমার কোর্স এরাতে আমি নিয়েছিলাম, ক্লাস নিয়েছিলাম আমার বেশ কিছু কোর্সের জন্য। তো যেখানে আপনার মনে হচ্ছে যে আপনার শেখার সুযোগ আছে এবং আপনি যদি ফ্রি রিসোর্সগুলো আপনি খুবই ভালো করে আপনি রপ্ত করার পর আপনার মনে হচ্ছে যে না আমার কিছু পেইড রিসোর্স আমার লাগবে, সেখানে আপনি ইনভেস্ট করতে আপনি কখনো সেকেন্ড থট দেওয়া উচিত না। তো আর আমাদের পুরো ইন্ডাস্ট্রিটা সেটা আপনার ওয়ার্ডপ্রেস কাস্টমার সাপোর্টই হোক, আপনি ডেভেলপমেন্টে যান যেখানে যান, আমাদের পুরো প্রসেসটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। হ্যাঁ, আপনি নিজেকে কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যেই রাখতে হবে। তো আমি নেক্সট যে ব্যাপারগুলো এক্সপ্লোর করতেছি ওগুলো সফট স্কিলগুলোই হচ্ছে যে আমি মেইনলি ফোকাস দিচ্ছি। টেকনিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো জাস্ট আমি
কিছু হয়তো প্র্যাকটিস করতেছি, কিছু ব্যাপার হয়তো ঝালাই করে নিচ্ছি। যেমন লাস্ট উইক আমি ট্রাই করতেছিলাম, আমার প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে খুব বেশি আইডিয়া নাই, বাট লাস্ট উইক আমি ট্রাই করতেছিলাম যে আপনার একটা প্লাগইন যদি আমি অ্যাকচুয়ালি ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমার আসলে কি কি ব্যাপারগুলো জানা প্রয়োজন বা কোন কোন ব্যাপারগুলো। তো ওগুলোর জন্য আমি প্রথমেই আপনার মানে যেখান থেকে ডকুমেন্টেশন পড়া স্টার্ট করতেছি সেটা হচ্ছে ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের যে কোডেক্স থেকে ওদের যে ডকুমেন্টেশনটা সেটা। তো এটা জাস্ট আমি আমার একটা অ্যাপ্রোচ বললাম। এটা হয়তো আপনি আপনার ক্ষেত্রে ডিপেন্ড করবে ডিফারেন্ট ভাবে যে আপনি ক্যারিয়ারে কোন দিকে যাবেন, সেই অনুযায়ী আপনি আপনার অ্যাপ্রোচগুলো ঠিক করবেন যে কি করবেন। প্রাইমারি অ্যাসেসমেন্টের পরে এরপর কি ইন্টারভিউ নেয়? প্রাইমারি ওই যে অ্যাসাইনমেন্টের পরে অ্যাসাইনমেন্টে যদি আপনি পাস করে যান, দেন হচ্ছে আপনার এরপর আরেকটা ওদের প্রসেসগুলো কিন্তু আপনার খুব রেগুলার চেঞ্জ করে। যেমন আমি তো জয়েন করেছিলাম আপনার 2021-এ, বাট রিসেন্টলি আপনার যারা জয়েন করেছে বা যেমন আমি লাস্ট অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আমি আমাদের টিমের মেন্টর ছিলাম, এবং যারা অটোমেটিকে জয়েন করছিল আমি তাদের হচ্ছে যে আপনার পুরো মেন্টরশিপ, আপনার ওদেরকে হচ্ছে বিভিন্ন শ্যাডো সেশনের মাধ্যমে আমরা কিভাবে অ্যাকচুয়ালি সাপোর্টগুলো প্রোভাইড করি, চ্যাট সাপোর্ট, তারপর টিকেট সাপোর্টগুলো, এই ক্লাসগুলো আপনার অ্যাকচুয়ালি ক্লাস না, জাস্ট অনলাইনে আপনার 1 ঘন্টার সেশনগুলো নিতাম। তো ওদের মধ্যে থেকে বেশ কয়েকজনের সাথে আমি ডিসকাস করেছিলাম যে ওদের অ্যাকচুয়ালি বর্তমান যে প্রসেসগুলো। তো ওরা যেটা বলেছিল আর কি, যে আপনার প্রাইমারি অ্যাসেসমেন্টের পর একজন অ্যাসাইনমেন্টটাতে আপনি সাকসেস হচ্ছেন, দেন হচ্ছে আরও কিছু ক্রিটিক্যাল, আরও কিছু কোশ্চেন, কিছু সিনারিওস দেয়, যেগুলো আপনাকে ওরা অ্যাকচুয়ালি দেখতে চায় যে আপনার ট্রাবল শুটিং, আপনার মাইন্ডসেটের পাশাপাশি আপনার প্রতিটা স্টেপে কমিউনিকেশনটা দেখবে, প্রতিটা স্টেপে, এবং ওই জায়গায় ওরা কনসিস্টেন্সি দেখতে চায় যে আপনি খুবই ভালো কমিউনিকেট করতেছেন কাস্টমারের সাথে ওই ব্যাপারে। এবং তারপর ওই স্টেপের পর হচ্ছে আপনি ট্রায়ালে যাবেন। ট্রায়ালে হচ্ছে যে আপনার প্রচুর রিসোর্স দেওয়া থাকবে, যে রিসোর্সগুলো আপনি শেখার পরে দেন হচ্ছে আপনার হয়তো এখন বর্তমান যারা হ্যাপিনেস ইঞ্জিনিয়ার আছে এরকম কাউকে আপনি শ্যাডো করতে পারতেছেন, সেই কাজ করবে আপনি দেখবেন। দেন হচ্ছে যে আপনি ডিরেক্টলি কোনো একটা কাস্টমারের সাথে আপনি লাইভ চ্যাটে কাজ করবেন বা টিকেটে কাজ করবেন, ওগুলো আবার অ্যাসেস করবেন। দেন অ্যাসেস করার পরে আপনার ট্রায়াল যদি সাকসেস হয়, দেন আপনি ফুল টাইম মান হিসেবে জয়েন করবেন। আর ট্রায়াল সাকসেস না হলে দেন আপনাকে আবার বলবে 6 মান্থস or 12 মান্থস পরে আবার অ্যাপ্লাই করার জন্য। সাপোর্টটা তো মেইনলি চ্যাট বেসড হয়। সাপোর্টটা হচ্ছে টিকেট এবং চ্যাট, জেনডেস্ক। আর আপনি ইন্টারভিউ কথা বলছিলেন স্ল্যাকে। হ্যাঁ, স্ল্যাকে তো ইন্টারভিউ হচ্ছে আপনার দেখা যায় ওরা অনেক সময় কাস্টমার রোলও প্লে করে, কিন্তু ওইটা সবসময় করে না। এটা হয় কি যে কোন একটা যেমন এই মুহূর্তে আপনার কাস্টমার রোল প্লে করার যে অপশনটা স্ল্যাকের ইন্টারভিউর মাধ্যমে, সেটা আপনার করছেন। ওরা জাস্ট আপনার ওই অ্যাসাইনমেন্টগুলো চেক করছে। কারণ আমি রিসেন্টলি দেখলাম যে ওরা খুবই অ্যাগ্রেসিভলি হায়ার করতেছে। তো যেহেতু অ্যাগ্রেসিভলি হায়ার করতেছে ওরা, সেক্ষেত্রে ওদের ট্রায়ালের টাইমটাও কমাই দিচ্ছে। বাট অ্যাগ্রেসিভলি হায়ার করতেছে দ্যাট ডাজন্ট মিন যে ওরা অনেক ব্যাপার হয়তো ওভারলুক করে যাচ্ছে। ওরা প্রতিটা ব্যাপারই ঠিকভাবেই চেক করতেছে, জাস্ট ওরা একটু টাইমটা অনেক ফাস্ট করে দিচ্ছে। আগে সাপোর্টের জয়েন করার সময় আপনার ট্রায়াল থাকতো 40 আওয়ার্স, কিন্তু এখন হচ্ছে যে 15 আওয়ার্সে আপনার ট্রায়ালের সময়টা থাকে, 1 সপ্তাহ আর কি। আগে ছিল এটা প্রায় 1 মাস, যেমন আমার ট্রায়াল ছিল আপনার প্রায় 1 মাস। ট্রায়াল পিরিয়ডে কি তারা পেমেন্ট করে কি? পেমেন্ট করে $25 পার আওয়ার, ওইটা পেমেন্ট করবে। আপনার যত ঘন্টা মিট আপনি করবেন সেটার জন্য পেমেন্ট করে। দেখা যায় যে আপনার প্রায় 100 আওয়ার্স প্লাস তো হয়ে গেছে টোটাল। সিলেক্টেড না হলে এই পেমেন্টটা তারা করে দেয় যারা ট্রায়ালে যেতে পারে। ট্রায়ালে থেকে সাকসেসফুল কতবার না হোক পেমেন্টটা বুঝতে পারছি। পেমেন্ট প্রাইমারি সিলেকশনের পরে ট্রায়ালে গেলে ওটা পেইড ওটা হচ্ছে পেইড, ওটা হচ্ছে পেইড। এবং আপনি যে শিখতেছেন, আপনি ওদের যে পোস্ট করতেছেন, ডকুমেন্টেশন করতেছেন, ওই সময়টার জন্য আপনাকে ওরা পেমেন্ট করবে $25 পার আওয়ার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যদি আপনি ধরেন অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পরে যদি এমন হয় যে না আপনার ওখানে সাকসেসফুল আপনি হননি, তো সেক্ষেত্রে আপনাকে হয়তো অনেক সময় মেনশনও করে দিবে যে কোন ব্যাপারটা আপনার ইমপ্রুভ করতে হবে। হতে পারে সেটা ম্যাক্সিমামই আমি দেখছি যে কমিউনিকেশনটা ইমপ্রুভ করতে হবে। এই ব্যাপারে কমিউনিটিকে হেল্প করার জন্য আপনার কোনো প্ল্যান আছে? সরি, আপনার কোনো
প্ল্যানিং আছে কিনা মানে টিম কে লাইন করার জন্য বা টিম নিনজা বা সামথিং? আমি আসলে কোশ্চেনটা বুঝতে পারি না, আমার কি আছে? আপনি আপনার কোনো আছে কিনা মানে ফিউচার প্ল্যানিং আছে কিনা? ও আচ্ছা, আমার ফিউচার প্ল্যানিং আছে কিনা আমার এই রাইট নাও এই মুহূর্তে নাই, বাট হয়তো সামনে এটা আসলে বলা যায় না হলেও হতে বা পারে। কোঅপারেট করার জন্য বা গাইডলাইন দেওয়ার জন্য? আচ্ছা, গাইডলাইন দেওয়ার জন্য আমি অলওয়েজ অ্যাভেলেবল। আপনি আমি আসলে এটা বুঝতেছিলাম না যে আমি অ্যাকচুয়ালি আমাদের সাথে কিভাবে আপনার ইয়া করবো, বাট আপনার যদি ফেসবুক যে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে গ্রুপটা আছে ওয়ার্ডপ্রেসিয়ান্স, তো ওখানে যদি আপনি পোস্ট করেন এবং আমার যদি নজর আসে আমি ডেফিনেটলি ওখানে হেল্প করার ট্রাই করবো। বা আমরা কেউ নোটিস করলে ভাই আগে ট্যাগ করে দিলাম। হ্যাঁ, আর এগুলো আসলে এই ধরনের যারা এখানে মিট আপ করে আসে অন্তত সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না হলেও একটা করে হলেও একটু রিপ্লাই দিলে ভালো হবে যে আমরা হয়তো 15 জন আসছি, 20 জন আসছি, 20 জনকে প্রতিদিনই তো উত্তর দেওয়া সম্ভব না, অন্তত একজনের একটা করে হলেও রিপ্লাই দেওয়ার একটু এখানে আপনাদেরকে আসতে হবে, মানে মিটআপের না, কনসেপ্ট তা হচ্ছে আসবোই, তা এটা আসবোই। এটা এটা হচ্ছে রং কনসেপ্ট হচ্ছে আপনার অ্যানসার আপনার খুঁজে দিতে হবে হ্যাঁ, মানে আর এটা হচ্ছে উনি যে কোশ্চেন আনসার দিবেন ওনার তো ফ্রি টাইম থাকা লাগবে, ফ্রি টাইম সাপেক্ষে নজরে আসলে যে গায়েও হেল্প করবে, নট নেসেসারি রাফিয়াল নামাজ শরীফ মিজানুর রহমান মিজান এরাই রিসোর্স পারসন, আপনারা গ্রুপ প্রচুর পোস্ট আছে, করবেন প্রচুর আছে। ওখানে অন্যরা হেল্প করবে এবং কাউকে ভাবে মানে আপনাকে প্রত্যেকদিন একজনকে উত্তর দিতে হবে এটা হচ্ছে উনি এটা দেওয়ার জন্য রেসপন্সিবল না, থ্রু হিজ ফ্রি টাইম। হ্যাঁ, বুঝতে পারছি। মনে করেন আপনারা প্রশ্ন করবেন, মানে আমরা ওদিকে না যাই, অন দ্য টপিক থাকি, আর পরামর্শগুলো ওই আমাদের ইভেন্ট শেষে আপনাদের সবার কাছে একটা ফিডব্যাক ফর্ম যায়, আপনি যে পরামর্শটা দিবেন ওখানে দিয়ে দিন, ঠিক আছে? এইটা এখন মানে আমরা অন দ্য টপিকে থাকি সব। যেমন একটা ব্যাপার হচ্ছে যে যেমন আপনি আপনারা যদি ওই গ্রুপগুলোতে কোশ্চেন করেন, যেমন বাংলাদেশ থেকে রাইট নাও আপনার অজু থেকে জব করতেছে প্রায় 11-12 জন সম্ভবত, তো কারো যদি নজরে আসে কারো আপনি ডেফিনেটলি, এবং সবাই অ্যাকচুয়ালি খুবই সব ব্যাপারে খুবই হেল্পফুল, কারো নজরে আসলে ডেফিনেটলি হেল্প করবে। বাট সবচেয়ে হেল্পফুল হচ্ছে যে এই ধরনের আপনার ডিরেক্টলি যে ইন্টারেক্ট করা সেটা। এখন আপনি ফেসবুকে একটা পোস্ট করছেন, যেমন আমি আমার ব্যাপারটা বলি, আমি ফেসবুক আর মেসেঞ্জার দেখা যায় খুবই কম অ্যাক্টিভ থাকি, লাস্ট কিছুদিন আমি একটা মানে অ্যাক্টিভ থাকার ট্রাই করছি যে কখন মিজান ভাই মেসেজ দিবে, ওইটা যেন যদি আবার মিস হয়ে যায় আমি ওইটা চিন্তা করে আমি মানে মেসেঞ্জারে অ্যাক্টিভ ছিলাম, বাট দেখা যায় যে আমি ফেসবুক আর মেসেঞ্জারে খুবই কম অ্যাক্টিভ থাকার ট্রাই করি। আমার কাছে মনে হয় যে ক্ষেত্র বিশেষে আমার জন্য একটু কাউন্টার প্রোডাক্টিভ। আর সবার জন্য কাউন্টার প্রোডাক্টিভ, আমরা যেরকম ইভেন্টগুলোতে আসবো, সময় নষ্ট রাখবে। হ্যাঁ ইভেন্টগুলোতে আসবো এবং নানা রকম ওয়ার্কশপ হয় ওগুলো আমরা খেয়াল রাখতে হবে, এটা আমরা সেলফ কনসার্ন হয়ে কাজটা করতে হবে। যেমন ভাই আমার সিভিতে প্রোফাইলে প্রথম লাইনের মধ্যে আমি আমার যে প্রোফাইল আমার নিজেকে নিয়ে যে ডেসক্রিপশনে ওখানে প্রথম ফ্রেজটা হচ্ছে সেলফ ম্যানেজড। এটার রিজনটা হচ্ছে যে আমি যখন অ্যাপ্লাই করছি উইডেভস হোক অটোমেটিক হোক, আমি ডেফিনেটলি অনেকের কাছেই আমি হেল্প চাইছি আমাকে একটু গাইডলাইন দেওয়ার জন্য, বাট আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে ওনারা আমাকে এমন টাইপের হেল্প করবে যেটা মানে কাইন্ড অফ ওনাদের প্রচুর টাইম কমিটমেন্ট যেখানে প্রয়োজন। আমার জাস্ট ওনাদেরকে জিজ্ঞেস করার রিজন ছিল কিছু ক্ষেত্রে যে আমার জাস্ট আইডিয়াটা নেওয়া, আমার যত রিসার্চ থেকে শুরু করে আমার যত সার্চ, আমি সব কিছু গুগল, তখন তো এই চ্যাটবোর্ডগুলো চ্যাটজিপিটি বা এগুলো টোটালি আপনার পপুলারই ছিল না, তো গুগলে যত ধরনের ইনফরমেশন সার্চ করা যায়, ইউটিউবে যত ইনফরমেশন সার্চ করা যায়, সেগুলো আমি কোনো কিছুই বাদ দেইনি। হ্যাঁ, গুগলের আপনার আরেকটা কোর্স আছে, ওদের হচ্ছে যে আপনি গুগলে সার্চ করবেন, সে গুগল ইনসাইট নিয়ে যে কীভাবে সার্চ করবেন, ওই কোর্সটা যদি আপনারা করেন এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ গুগল সার্চ করতে জানা এটা কিন্তু অনেক ভালো একটা স্কিল। হ্যাঁ, গুগলে সার্চ করতে জানা, আপনার ফেসবুক গ্রুপে কোনো একটা ইনফরমেশন আপনি কীভাবে সার্চ করে পাচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে অনেক বড় স্কিল। আর এই মুহূর্তে আপনারা যদি এআই টুলগুলো যেগুলো ডেভেলপ হচ্ছে, আপনারা যদি এআই টুলগুলো ডেভেলপ না করেন আপনারা অনেক পিছিয়ে পড়বেন। হ্যাঁ, সো ফ্রি টুল যেগুলো আছে চ্যাটজিপিটিতে, আপনার ফ্রি টুলগুলোতে আপনি যে কোনো কোশ্চেন আপনি করেন আমার চেয়ে বেটার আনসার দেবে চ্যাটজিপিটি, যেটা সত্যি কথা। আচ্ছা, অটোমেটিকলি আপনার এক্সপেরিয়েন্স নিয়ে একটু জানতে চাই যে কি ধরনের প্রবলেম আসতো আপনি কিভাবে সলিউশন করতেন?
আচ্ছা, প্রবলেম তো মাল্টিপল, মানে অনেক ধরনের প্রবলেম আসতো, আপনার প্রিসেলস টাইপের কোশ্চেন আসতো। তো আমাদের যেটা ছিল কিছু স্পেশালাইজড কিছু টিম ছিল যারা আপনার যেমন প্রিসেলসে যারা কাজ করে, যারা কিছু প্রিসেলসে ওরা ওইটা ট্যাকেল দিচ্ছে। তো আমি ছিলাম পেমেন্টস টিমে। তো অটোমেটিক্যাল প্রোডাক্ট ছিল পেমেন্টস, দেন হচ্ছে স্ট্রাইপ। তো এই পেমেন্টস, স্ট্রাইপ, তারপর কমার্স স্কোয়ার, এইগুলোর পেমেন্ট রিলেটেড যত ধরনের কাস্টমারদের ইস্যুস যেগুলো ছিল সেগুলো আমি ওই টিমের আন্ডারে সব টিকেটগুলো চ্যাটগুলো সেগুলো আমি সাপোর্ট দিতাম। লাইভ চ্যাটে দেখা যেত যে আপনার অনেক সময় কাস্টমার আসতো যে ডিফারেন্ট কোশ্চেন নিয়ে, তো সেগুলো ওভাবে হয়তো যেমন এই ব্যাপারটা কখনো এক্সপেক্টেড, মানে আপনার এক্সপেক্টেড না, বা ওরাও এক্সপেক্ট করে না যে আপনাকে কোনো কাস্টমার কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করছে এবং সেটা আনসার আপনি জানবেন, আপনি নাই জানতে পারেন, বাট আপনার অ্যাপ্রোচটা হচ্ছে আপনি কোশ্চেন কাস্টমার কিন্তু আপনার সেই লাইভ চ্যাটে আছে, আপনাকে কিছু একটা জিজ্ঞেস করলো যেটা আনসার আপনি জানেন না, আপনি ইন্টারনাল টুলসগুলো আপনি সেই ক্ষেত্রে চেক করতেছেন, আপনি জেন্ডেস্কে সার্চ দিয়ে চেক করতেছেন যে আপনি সেই আনসারটা আছে কিনা, বা আপনি আপনার টিমের বা আমাদের স্ল্যাকে চ্যানেল ছিল যেখানে আপনি কোশ্চেন করতে পারবেন যে এই ব্যাপারটা কি, বা এই জিনিসটা আমি জানি না, এটা আমাকে কেউ হেল্প করো। তো ওরা কোশ্চেন করার ব্যাপারটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। আমাদের মধ্যে কিন্তু অনেক সময় হয় কি যে একটা ভয় কাজ করে যে কোশ্চেন করবো কিনা, কোশ্চেন করলে আবার কে কি মনে করবে যে আমি মনে হয় জানি না বা পারি না। এই ব্যাপারগুলো থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের কিছু, আমি যেটা সবসময় দেখছি যে আমার ছোটবেলা থেকে একটা ব্যাপার ছিল যে কোশ্চেন করার আগে আমি চিন্তা করতাম যে না, একটু কোশ্চেনটা করলে আবার কি বলবে, বা ক্লাসে যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম সবাই হয়তো আমার দিকে তাকায় থাকবে, মনে করবে যে এই জিনিসটা আমি জানি না। তো এই ব্যাপারগুলোর কারণে অনেক জায়গায় হয়তো আমার যে ব্যাপারগুলো আমি আরো বেটার শিখতে পারতাম, আমার শেখাটা হয়নি। তো কোশ্চেন করতে আসলে কখনোই ভয় পাওয়া উচিত না, এবং অটোমেটিক খুবই অ্যাপ্রিসিয়েট করে যে কোশ্চেন করা। আপনি কলেজে কোশ্চেন করতে পারেন, আপনার ওই যে সাপোর্ট গ্রুপগুলোতে সেখানে আপনি কোশ্চেন করবেন, যে কোনো ধরনের কোশ্চেন করবেন। মানে কোশ্চেনের কোনো লেভেল নাই যে কেউ আপনাকে বলবে না যে তুমি এত বেসিক কোশ্চেন কেন করছো, বা এটা তো তোমার জানা উচিত, বা এরকম কেউই আপনাকে বলবে না। আচ্ছা, আমরা 5 মিনিট প্রশ্ন নিব, এরপরে আমরা ক্লোজ করে দিব। কারো কোনো প্রশ্ন আছে? ভাইদের কারো কোনো প্রশ্ন নাই, সবকিছু অনেক কিছু কাভার হয়ে গেছে তো, করে দিয়ে গেছে মানে কাভার হয়ে গেছে তো অনেক কিছু। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। একজন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে জানে, ব্লগ পোস্ট বা একটু থিম বা এদিক সেদিক করতে পারে, এখন সে একজন সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার করতে চায়, সেক্ষেত্রে তার লার্নিং রোড ম্যাপটা কী হবে? মানে ফার্স্ট, মানে সাবজেক্ট ম্যাটার নলেজের লার্নিং রোড ম্যাপ, সফট স্কিল এবং কমিউনিকেশন স্কিল আমরা এক পাশে রাখলাম, টেকনিক্যাল স্কিলটা তাকে কতটুকু বাড়ায় নিতে হবে? আচ্ছা, তো আমি যদি ধরে নিই ও জাস্ট আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারে, প্লাগইন থিম এগুলো ইনস্টল করতে পারে, এখান থেকে সে কি করবে আসলে কোথায় যাবে? তো নেক্সট, তো ওখান থেকে আমি ওর যেহেতু বেসিক প্লাগইন থিম নিয়ে একটা বেসিক আইডিয়া আছে, ওর ফার্স্ট স্টেপ হবে ওখান থেকে আপনার ভলান্টিয়ারলি সাপোর্ট প্রোভাইড করা wordpress.org-তে যেসব প্লাগইন, ওর যে প্লাগইনটা তো ওর পপুলার, ওর মনে হচ্ছে যে ওর নলেজ ওই রিলেটেড, সেটা হতে পারে ই-কমার্স, সেটা হতে পারে ক্রিয়েটিভ ফর্মস, এরপর হচ্ছে wordpress.com। যেমন ওরা এই ব্যাপারটাকে অটোমেটিক শুধু অটোমেটিক না, প্রচুর কোম্পানি ওরা এটা খুবই অ্যাপ্রিসিয়েট করে যে ভলান্টারিলি এই সাপোর্টটা প্রোভাইড করা এই ফ্রি ফোরামগুলোতে। তো এবং এই ফ্রি ফোরামগুলো সাপোর্ট দিতে গেলে হয় কি যে প্রচুর কোশ্চেন আসে, অনেক কিছু তো শেখা যায় এবং নিজের নলেজটাও শেয়ার করা যাচ্ছে, এবং ওখানে অটোমেটিক্যালি প্রচুর এমপ্লয়ি তারাও ওখানে সাপোর্ট প্রোভাইড করতেছে, এবং আমিও ভলান্টারিলি ওখানে সাপোর্ট দিচ্ছি। এটা হচ্ছে আমার স্টার্টটা, এবং কেউ যদি স্টার্ট করতে চায় আমি সবার শুরুতে বলছি ভলান্টারিলি এই ফ্রি ফোরামগুলোতে সাপোর্ট দেওয়া স্টার্ট করার জন্য, এবং যেটা সে চাইলে সিভিতেও শো করতে পারবে। কারণ কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করার সময় তারা জানতে চাইতে পারে যে তার কি আগে সাপোর্ট দেওয়ার কি কোনো ধরনের এক্সপিরিয়েন্স আছে কিনা, তখন যে ভলান্টারিলি যে সাপোর্ট দেওয়া হয়েছে এই ব্যাপারগুলো সে শো করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম তার ওখানে এক্সপিরিয়েন্সও গেইন হয়ে যাবে, এবং ওইটা একটা ভালো স্টার্ট তাকে দিবে। ওখানে একেবারে বেসিক থেকে শুরু করতে অ্যাডভান্স মিডিয়াম সবই সে পাবে। আর টেকনিক্যালি কতটুকু সাউন্ড হওয়ার প্রয়োজন? টেকনিক্যালি মানে জব, এই ধরনের জবগুলোকে মানে উইন করার জন্য, বা
যেমন আমাদের হ্যাপিনেস ইঞ্জিনিয়ারদের মধ্যে আমি অনেকজনকে দেখেছি যারা হচ্ছে বেশ 8-10 বছর ধরে ওয়েব ডেভেলপার ছিল, সে হয়তো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনিয়ার ছিল, সে পিএইচপি ডেভেলপার ছিল, বাট একটা পর্যায়ে তার মনে হয়েছে যে না, সে এই কাস্টমার সাপোর্টে সে জব করবে, এরপর সে ক্যারিয়ার সুইচ করে এই রোলে আসছে। তো টেকনিক্যাল ব্যাপারটা কিন্তু এই রোলগুলোতে আসলে টেকনিক্যালি অনেক যে সাউন্ড হতে হবে ব্যাপারটা এমন নয়। পিএইচপির একবারে বেসিকটা জানলেই হয়, জাভাস্ক্রিপ্টের বেসিকটা জানলেই হয়, তারা আমরা হয়তো ডেভেলপার টুলসগুলো ইউজ করে আমরা খুবই ইজিলি বুঝতে পারতেছি আমার আসলে সমস্যাটা কি, কনফ্লিক্টটা কেন হয়েছে, কোন ফাইলে হইতেছে, বা এটা কি কোন প্লাগইনের সাথে কনফ্লিক্টটা হচ্ছে। আমি হয়তো ফাইল এক্সটেনশন নেম, তারপর ওখানে এররগুলো দেখে, কোডগুলো দেখে আমি বুঝতে পারতেছি। ওইটার জন্য যতটুকু নলেজটা জানার দরকার। কিন্তু যেমন আবার অটোমেটিকে বা সিমিলার টাইপের কোম্পানিগুলো তো ওদের ইন্টারনালি হচ্ছে সাপোর্ট রোল থেকে ডেভেলপার হওয়ার সুযোগটা অনেক বেশি থাকে, যে ওদের পেইড 1 বছরের 1.5 বছরের ওদের এরকম দেখা যায় যে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম থাকে, যেই প্রোগ্রামে আপনি যদি সাকসেস হন দেন আপনি ডেভেলপার হবেন, সাকসেস না হলে আপনি আবার প্রিভিয়াস রোল কাস্টমার সাপোর্ট রোলে চলে আসবেন। তো ওই ব্যাপারগুলোকে এনকারেজ করে। তো ভাইয়ের যে কোশ্চেনটা অনুযায়ী আমি বলবো যে বেসিক পিএইচপি আর জাভাস্ক্রিপ্টের নলেজ থাকলে আর HTML CSS তো মাস্ট এটা থাকা লাগে। আর যেই কোম্পানি ওই কোম্পানির রিলেটেড প্লাগইনগুলোতে যদি সাপোর্ট দেওয়া থাকে, অভ্যাস থাকে, তাহলে এটা তাহলে প্লাস, খুবই প্লাস। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে খুবই খুবই ভালো। থ্যাংক ইউ। যেমন আমি এখানে একটু অ্যাড করি, আমি একটা কোম্পানি ওইটাতে অ্যাপ্লাই করার চিন্তা করছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেমের বাইরে একটা কোম্পানি। তো ওই কোম্পানিতে আমি অ্যাপ্লাই করার আগে আমি যেটা চিন্তা করছিলাম যে ওয়ার্ডপ্রেসের যেহেতু বাইরে আমি অ্যাপ্লাই করছি, তো আমার কোন ব্যাপারটা আমি যে আসলে হায়ারিং টিমকে আমি যে কনভিন্স করবো, আমার কোন ব্যাপারটা কিভাবে কনভিন্স করবো। তো আমি যেটা করেছিলাম, ওদের যে কি যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা আমি নিজে ইনস্টল করে প্রোডাক্টের যত খুঁটিনাটি যা আছে সেগুলো খুব সময় নিয়ে আমি চেক করলাম, ওগুলোতে কাস্টমার কি কি ধরনের প্রবলেম ফেস করে সেগুলো দেখলাম, সেগুলো ঘাটাঘাটি করে দেখলাম কি কি ধরনের ইস্যু হতে পারে। এগুলো করতে গিয়ে হয়েছে কি, ওই প্রোডাক্ট সম্পর্কে আমার মোটামুটি খুব বেসিক একটা আইডিয়া হয়ে গেছে। তো আমি এখন যদি কোম্পানিতে যদি আমি ইন্টারভিউ দেই, তো আমাকে যদি ওই প্রোডাক্ট নিয়ে যে কোনো কোশ্চেন যদি করেও আমি হয়তো আমার আনসার দিতে আমি খুব কনফিডেন্টলি আনসার দিতে পারবো। তো আমরা যে কোম্পানিতে অ্যাপ্লাই করি না কেন, এই জিনিসটা খুবই আমি সবসময় সাজেস্ট করবো তাদের সার্ভিস প্রোডাক্টগুলো সম্পর্কে খুবই ক্লিয়ার আইডিয়া রাখা। ব্যাপারটা যেন এমন না হয় যে আমি অটোমেটিক অ্যাপ্লাই করতেছি কিন্তু আমি জানি না যে অটোমেটিক প্রোডাক্টগুলো কী কী, ওদের সার্ভিসগুলো কী কী, তাহলে ব্যাপারটা তো কখনোই আসলে সাকসেসের দিকে যাবে। আমি এই জন্যই প্রশ্ন বানাই দিলাম একটা, যারা নিউ কামার তাদের জন্য। সাহস করে প্রশ্ন করি আমরা। তবে ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতেই একবারেই যারা নতুন, মানে তাদেরকে আমি এই ব্যাপারটা অবশ্যই রিকমেন্ড করবো। ভাইয়াকে যেটা বললো যে এই ধরনের নেক্সট যদি এরকম মিট আপ হয় অবশ্যই ট্রাই করার, যদি সময় থাকে অবশ্যই ট্রাই করার, অ্যাটেন্ড করার জন্য। কারণ এই ধরনের মিট আপগুলো যে কি পরিমাণ হেল্প করে এটা আসলে না, সেটা আসলে বোঝা যাবে। নেটওয়ার্কিং, পুরো মাস কাজ করবো, যেখানে যেখানে থেমে যাবো এগুলো এন্ট্রি করে নিয়ে আসবো এখান থেকে। ডেফিনেটলি হয়তো ওপেন ডিসকাশন হলে আপনি আপনার প্রবলেমগুলো হয়তো আপনি শেয়ার করলে কেউ না কেউ হয়তো আপনাকে সেই ব্যাপারে হেল্প করতে পারবে। যেমন ভাইয়ের সাথে কিন্তু আমার পরিচয় ছিল একটা বিআইপিসি নাইটের মাধ্যমে, না ভাইয়া? হ্যাঁ 2015 এর দিকে সম্ভবত। কোন অনুসারে আর 10 years হয়ে গেছে। আরসিতে কাজ করার জন্য কাজ শুরু করেছি, করবো কিন্তু আর সমস্যা তো করবো। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন নেই? আমার স্লাইড এখানে শেষ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি স্লাইড যেটা শেয়ার করব ওইটা ভাই আমি আপনাকে পাঠিয়ে দেব। হ্যাঁ, আমি ওখানে আমি আমার গ্রুপে পোস্ট করে দিব, যারা অ্যাটেন্ডি তাদেরকে ইমেলও করে দিব। আচ্ছা, আর ওখানকার আমার লিঙ্কডিনের আমি প্রোফাইল দিয়ে দেবো। যদি কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আমাকে লিঙ্কডিন মেসেজ দিলে আমি ওখানে অবশ্যই আছি। ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা এত কষ্ট করে আসছেন। হ্যাঁ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ভাইয়াকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস। ভাইয়ারা যারা আছেন অর্গানাইজ করার জন্য। এরপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আশা করি সলিউশন পাবো। আজকে সবাই আসছেন, সবাইকে আসার জন্য ধন্যবাদ। অনেক তো নতুন আসছেন। আমরা এরকম সেশনও নেই, আবার আড্ডা টাইপের প্রোগ্রামও করে থাকি। সবগুলোতে আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আজকে যারা আসছেন নতুন তাদের জন্য আজকেটা অনেক বেশি ডেকোরেটেড। আবার আমরা নর্মাল প্রোগ্রামও করি। কিছু প্রোগ্রাম হয় স্পন্সর, কিছু প্রোগ্রাম হয় সেলফ হোস্টেড। যেমন হচ্ছে যেগুলো আড্ডার প্রোগ্রাম হয় ওগুলোতে আমরা নিজেদেরকে নিজেরা স্পন্সর করি, ঠিক আছে? তো ওগুলো হচ্ছে আমরা যখন ইভেন্ট অ্যানাউন্স করি আমাদের meetup.com এ ওগুলো দেওয়া থাকে। এখানে যারা অলরেডি meetup.com এ রেজিস্ট্রেশন করে আসছেন ভালো, যারা এখনো করেন নাই আজকে করে ফেলবেন। ওখান থেকে হচ্ছে আমাদের সব প্রোগ্রামগুলো অ্যানাউন্স করা হয়। তো আজকের সেশনটা আশা করি সবার ভালো লাগছে এবং এই সেশনটা সবার জন্য ইম্পর্টেন্ট। আমরা যারা শুরু করতে যাচ্ছি আমরা অলরেডি এগুলো নিয়ে কাজ করতেছি। একটা ডেভেলপার হিসেবে ওয়ার্ডপ্রেসে কোনো কোম্পানিতে জয়েন করার আগে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলে আপনাদের ক্যারিয়ার পাথটা খুব ইজি হবে। বিশেষ করে আমার একটা পরিচিত বড় ভাই আসছে, উনি নিজের সাইট গ্রো করতে করতে হচ্ছে উনি এমন এক্সপার্ট হয়ে গেছে উনি অলরেডি ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া শুরু করে দিয়েছে। এখান থেকে আমি যখন আমার প্রোফাইলটা শেয়ার করলাম উনি বললো কি আমি কি এটা আসবো? অবশ্যই আসবেন, কেন আসবেন না? এখান থেকে আপনার একটা ক্যারিয়ার পাথ ক্রিয়েট হতে পারে। তো সবাইকে ধন্যবাদ। এই প্রোগ্রামের শেষে হচ্ছে আমরা উপরে চলে যাব, আমাদের কিছু হালকা রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর আমাদের ওয়ার্ডপ্রেসের মিটিংগুলোতে যারা রিসোর্স পারসন হয় তারা মূলত ভলান্টারি আসে, অর্থাৎ তারা তাদের মূল্যবান সময় আমাদের মধ্যে দেন উইদাউট এনি পেমেন্ট। ওর মধ্যে রাফিও অন্যতম, অর্থাৎ তার এই সময়টা আসছে উনি আমাদেরকে দিচ্ছেন ভলান্টারি উইদাউট এনি পেমেন্ট ফ্রম আস। এটাই ওয়ার্ডপ্রেসের মোটো আর কি। ফ্রি আমরা আমাদের সময়টাও দিব এবং আমরা ফ্রি যেন আপনার নলেজটা নিতে পারি। হ্যাঁ, এই জন্য ওর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ওর জন্য আমরা কৃতজ্ঞ বোধ করছি। সবাই মিলে ওর জন্য একটা ছোট করে ক্লাস। তো স্পেশালি যখন আমরা আরেকটু বড় প্রোগ্রাম করি তখন এটা একটু মোমেন্টও থাকে। আমরা আশা করছি রাফিকে আমরা ফিউচারে আরো পাবো। ও একটু বর্ণচোরা একটা টার্মস থাকে না, হি ইজ ভেরি ট্যালেন্টেড পারসন বাট ইটস ডিফিকাল্ট টু হান্ট হিম ডাউন। সো আমি ওকে প্রায় 2 বছর ধরে মানে আমার কথা সে খুবই রাখে, খুবই আমাকে সে শ্রদ্ধা করে। স্টিল আমার 1-1.5 বছর লাগছে ওর ঘর থেকে বের করে একটা সেশন নিতে আনার জন্য। এই জন্য আরেকটা থালি দেন তার আমি বের করতে পারছি। তো হোপফুলি ইনশাআল্লাহ ফিউচারে রাফি ওয়ার্ডপ্রেস চট্টগ্রামের সাথে ইনভলভ হয়ে যাবে, যেহেতু সে চট্টগ্রামের ছিলেন একটা রিসোর্স পারসন। আমরা রাফিকে অ্যাজ এ কো-অর্গানাইজার চাই রেগুলার, নট নেসেসারিলি অ্যাজ এ রিসোর্স পারসন। এটা আমার পক্ষ থেকে একটা ওর কাছে বড় ভাই সুলভ হোক বা কমিউনিটি সুলভ হোক আবদার, এবং এটা একটা অধিকার প্রয়োগ করে বলছি ওকে আমরা রেগুলার দেখতে চাই। এবং যারা নতুন আসছেন এটা এরকম এখানে খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পাবেন এবং আপনার চিন্তাধারাকে আমরা শেপ আপ করে দিই। হ্যাঁ, মানে শেপ আপ করতে চেষ্টা করি আমরা সবাই যে এইভাবে একটা জিনিস ওভাবে একটা জিনিস আমরা যেন নিতে পারি। তো এটাতে হয় কি অনেক ইমপ্রুভ হয় এবং অভ্যাসটা যদি ধরে রাখেন আসা দেখবেন এখান থেকে অনেক রকমের অপরচুনিটিস এবং অ্যাটলিস্ট একটা আড্ডা দেওয়ার মতো, মানে এই লাইনের আড্ডা, মানে বেলাইন না আর কি। আমাদের কথা তো সবাই বুঝে না, তো অ্যাটলিস্ট আপনার কথা শোনার মতো একটা আপনার কমিউনিটি পাবেন। তো সবাই আসবেন রেগুলার, চলে যাবো না ইনশাল্লাহ, দেখা হবে। তো মেজবা ভাইকেও থ্যাঙ্কস, সুন্দর করে বলছে। অ্যান্ড সবাই ইনশাল্লাহ করে চলে যাবো।